হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অরুণ মুখার্জি শো। প্রতিবারের মতন এই উইকেও আরেকজন পার্সোনালিটিকে নিয়ে এসেছি, আরেকজন মানুষকে নিয়ে এসেছি যে পেট রিলেটেড ব্যবসার সাথে যুক্ত। আমার একখানা স্টার্ট আপ আছে যেটা পেট ফুডে আছে, আর আমি নিজেও ভীষণভাবে প্যাশনেট অ্যাবাউট পেটস। ইনফ্যাক্ট যদি আমি আমার মনের কথা বলি, আমার মনে হয় যে ভুলভাল মানুষজনের থেকে 10 বছর কেটে পেটেদের পেছনে অ্যাড করে দেওয়া উচিত। ওদের মতন লয়াল, ওদের মতন মায়াবী প্রাণী আমার মতে আর নেই। এনিওয়েজ, আর দেরি না করে আজকের অতিথিকে ওয়েলকাম করা যাক। বৌদি, ওয়েলকাম টু দা অরুণ মুখার্জি শো। থ্যাংক ইউ, অনার এন্ড প্রিভিলেজ। তো আমার নিজের, যেহেতু আই এম অলসো পেট পেরেন্ট, রাইট, আমার নিজের অনেক কোয়েশ্চেন্স আছে। নিশ্চয়ই। তো আজকের সেশন উড বি রিলেটেড টু দা পেটস, এন্ড আমি ভীষণ ভাবে চেয়েছিলাম যে একখানা পেট রিলেটেড সেশন হোক। মনে করো আমি যদি নিজের মতন করে ভাবি, আমার ডগ বা আমার বাচ্চা যে প্রবলেম গুলো ফেস করে, আমি গুগল করি, চ্যাট জিপিটি করি, কিছু নেই, রাইট? তো আমার মনে হয় যে একটা হেল্পলাইন বা একটা হেল্প ডেস্কের মতন একটা সেশন যদি নেটে থেকে যায়, যদি ইউটিউবে থেকে যায়, ওটাই হয়তো পেট পেরেন্টসদের হেল্প করবে। একদম তো একদম। আজকের সেশনটা তাই জন্য পুরোটাই কনফাইন্ড তার জন্য। তো ফার্স্ট কোয়েশ্চেন তোমার জন্য আমার হবে যে আমি একটা পেট নিতে চাই, রাইট? কি কি দেখা উচিত, কি ব্রিড নেওয়া উচিত? সবার আগে বলতে চাই যে দাদা, আপনার পেট তো অনেক ক্লাসেরই রয়েছে, অনেক ব্রিডসেরও রয়েছে। ইভেন আমি যদি দেখি তাহলে আমাদের রাস্তার যে ইন্ডিজ গুলো রয়েছে তাদেরকেও আপনি অ্যাডপ্ট করতে পারেন। আপনার লাইফস্টাইলের সাথে কোন পেটটা সব থেকে বেশি ম্যাচ হবে, তো সেটা হচ্ছে সব আমার প্রবিং এ সব থেকে ধরুন আপনার লাইফস্টাইল যদি প্রচন্ড অ্যাক্টিভ হয়, আপনি যদি আউটডোরসে বেশি থাকেন, আর আপনার বাচ্চা যদি বাইরে ইনডোরসে থাকে, তাহলে দ্যাট ইজ নট সুটেবল, নট এট অল আ গুড হোম ফর দ্য বাচ্চা, ইফ আই সে সো। আপনি 10-12 ঘন্টা বাইরে কাটিয়ে অফিস করে রাত 9টার সময় ঢুকছেন, আপনার বাচ্চাকে 9টার সময় কিন্তু প্রথম দেখছে সে, তো সেখানে তার ডিনার টাইম চলে আসছে। তো আপনার সাথে যে বন্ডিংটা, বা আপনি যে ওকে ট্রেন করবেন কিভাবে, আপনি একলা ওকে বাড়িতে থেকে গেলেন, কি অন্য কেউ আপনার পরিবর্তে থেকে গেল, তো ওই জিনিসটা মিসম্যাচ হয়ে যায়। তো প্রথমেই আমি জিজ্ঞেস করবো যে আপনার লাইফস্টাইল অনুযায়ী কোন ব্রিড আপনার ঠিকঠাক মতো ম্যাচ হবে, তো সেটা প্রথম আসে দাদা। ওকে, দিস ইজ অলসো অ্যান ইন্টারেস্টিং থিং। মনে করো যে যারা ব্রিড, রাইট, অল আর ফরেন ব্রিডস, কারণ ইন্ডিকে তো লোকজন পেডিগ্রির জন্য হয়তো নেয় না, বা গ্ল্যামার যেহেতু নেই তাদের জন্য হয়তো নেয় না। তো এখানে তোমার কি থটস? আমার থটস সব থেকে আমাদের ইন্ডিয়ান এরকম অনেক ব্রিডস আছে, যেরকম আপনি সাউথ ইন্ডিয়ানের রাজাপালে যে ব্রিডটার কথা বলছি, সেটা কিন্তু রাজাদের বাচ্চা বলুন বা কুকুর বলুন, সাদা ডোবারম্যান টাইপের দেখতে হয়। হ্যাঁ হ্যাঁ, এন্ড আপনি যদি মুদগল হাউন্ডের কথা বলেন, বা এখন K9 ইউনিটে এদের ইন্ট্রোডাকশন হচ্ছে, আদার দ্যান বেলজিয়ান ম্যালেনয় বা আপনার জার্মান শেপার্ড, এগুলো দাদা সত্যি কথা বলতে গেলে, এটা তো ধরুন একটা জার্মান শেপার্ড জার্মানিতে অরিজিনেট হয়েছে, সেটা এবার বিদেশে ইউরোপে ঘুরে 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 এসে তারপর ইন্ডিয়ান জেনেটিক অনুযায়ী আজকে কলকাতায় আপনি একটা ব্রিড পাচ্ছেন, কি সাউথ ইন্ডিয়ার একটা পাচ্ছেন। তো সেখানে কিন্তু এটা অনেকটাই কাস্টমাইজড হয়ে গিয়ে আপনি এখানে যে জার্মান শেপার্ডটা বা যে কোনো আপনি রাজাপালিয়াম, বা রাজাপালিয়াম না, জার্মান শেপার্ড বলুন, বা আপনি রটওয়াইলার বলুন, বা আপনি ডোবারম্যানও বলুন, তো সেখানে ডোবারম্যান, ইউরোপিয়ান ডোবারম্যানও রয়েছে, আবার আমেরিকান ডোবারম্যানও রয়েছে। তো সেখানে আপনার জেনেটিক মিউটেশন একটা ছোট না ছোট কিছু কাজ করে। আমেরিকাতে এসে আমি আমেরিকান পদ্ধতিতে ওর কানটা যাতে একটু লম্বা হয়ে যায়, অ্যাস্থেটিক ভিউতে ওর যাতে দেখতে সুন্দর লাগে, সেটা আমেরিকানরা করে না। তো ওটা এবার আমেরিকান ব্রিড বা ব্লাড লাইন আপনার আনতে যা খরচা হবে, সেটা অনেকেই অ্যাফোর্ড করতে পারে না। তো সেখানে সে কি করে, ওই কম্প্রোমাইজ করে, না আমার একটা ডোবারম্যান লাগবে। কিন্তু ডোবারম্যানটার কি ব্রিড, বা ওর বাবা মা কি, বা ওর জেনেটিক ব্লাড লাইন কি আছে, ওর ব্লাড লাইনের থ্রু দিয়ে দাদা ওদের এই যে অসুখ, ধরুন লিভারের বলুন বা কিডনির বলুন, যে কোনো অসুখ আমরা জানতে পারি। তো ওই বাবা মার ব্লাড লাইনটা জানার খুব প্রথম, তো আমি বলবো আমাদের হিউম্যানদের মানুষের মধ্যে বিয়ের আগে ব্লাড টেস্ট করতে বলে। তো এটা কিন্তু আপনি যে কোনো ব্রিড নিন, বা ইউরোপিয়ান নিন, আমেরিকান নিন, ইভেন আপনার রাস্তার বাচ্চাগুলোকেও নিন,
তাকে ব্লাড টেস্টটা করে নিন, তাহলে আপনি কি জানতে পারবেন ওর কি কি মানে ডিজিজ হতে পারে বা কি ও সাফার করছে। অবভিয়াসলি একটা স্ট্রে ইন্ডি ডগের আপনি সেই জেনেটিক্সটা পাবেন না, কিন্তু সে আবার কিন্তু আপনার রটওয়াইলারের কাছ থেকে আপনার জেনেটিক্যালি সাউন্ড বেশি। আপনি নিজে ভাবুন, একটা রাস্তার বাচ্চা জলটা কোথায় খাচ্ছে? ড্রেনের জল খাচ্ছে। ইমিউনিটি তার মানে রটওয়াইলার তো 10, 100,000 ইনফিনিট টাইমস রয়েছে। হি সার্ভাইভিং, দে আর সার্ভাইভিং, রাইট? প্লাস দ্য স্ট্রিট মার্ট অ্যাডভান্টেজ, মানে একদম, একদম একদম। অ্যাডভার্সিটিস থাকতেও মানে সে বাঁচতে পারছে, তার নলেজ, তার হিউম্যানদের সাথে টাচ। মানে আমার মনে হয় উইদাউট আগেন আন্ডার এস্টিমেটিং দ্য ফরেন পেডিগ্রিজ, যে কোনো অংশে ইন্ডিয়ানরাও এদের চেয়ে কম। একদমই নয় দাদা। এবং আমি যদি মানে আমার মেন্টাল স্ট্রেংথ বলুন, আমার সিমুলেশন বলুন, সেখানে আমাদের ভারতবর্ষের যে কুকুরগুলো বা যে বাচ্চাগুলো, তারা কিন্তু এই পেডিগ্রি ডগস থেকে অনেক বেশি এগিয়ে আছে। আমরা নার্চার করি না দাদা সেই জিনিসটাকে। মানে আমাদের ফ্যাসিনেশন একটা ওয়েস্টদের দিকে আছে। হ্যাঁ, তো কিন্তু ব্যাপারটা দাদা যে আমি যদি আমার বাচ্চাটাকে ভালোবাসি, ইটস ইররিলেভেন্ট সেটা মানে ইউরোপিয়ান ব্লাড লাইনের জার্মান শেপার্ড হোক বা আপনার চাইনিজ, এই যে আপনি চাউ চাউ বলে যে বাচ্চাটা আছে, সে চাউ চাউ তো আপনার গার্ড ডগ হিসেবে ওনাকে চায়নাতে রাখা হতো। তো সেই চাউ চাউটা আপনার কলকাতায় কি গার্ড করছে দাদা? আপনি নিজে ভাবুন। কিন্তু আপনার চাউ চাউ লাগবে, যেহেতু চাউ চাউ এর অ্যাপিয়ারেন্সটা আপনার ভালো লাগে। কম্বল একখানা। হ্যাঁ, তো সেই কম্বলের তো একটা ইউটিলিটি আছে। চায়নায় এত বরফ পড়ছে, ওই বাচ্চাটা আপনার লাইফ স্টক গার্ড করে। রাইট। তো বোধি ইজ আ ডগ এনসাইক্লোপিডিয়া। বোধি একখানা স্টোরের সাথে যুক্ত। পডকাস্ট শেষের সময় ওই স্টোরের নাম্বার, ওর নাম্বারটা দেয়া থাকবে। অ্যান্ড ওর স্টোর আমার মতে কলকাতার উড বি ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্রসার। মানে ওর স্টোর যা সেল করে, হয়তো কোনো বড় রেমন্ডের শপ অতটা সেল করে না। তো আমার কি মনে হয় যে তোমার স্টোর চলছে বিকজ অফ হাউ ইউ আর, বা হাউ ইউ প্রেজেন্ট দ্য ডগস, মনে করো প্রেজেন্ট দ্য মেডিসিন। মানে আজকালকার দিনে একখানা ডগ পুষলেই তো হলো না, তার যে নলেজ, আমরা তো কিছুই জানি না। তো পেট পেরেন্টসরা এমনি কনফিউজ হয়ে যায়। তো ওইখানে মনে করো কাউকে যদি একটা পায় যার উপর ভরসা করা যায়, অ্যাজ আ পেট পেরেন্ট আই এম মাচ রিলিভড। নিশ্চয়ই দাদা, মানে আমাদের অনেকেই মানে উইথ অল ডিউ রেসপেক্ট রিলিজিয়ন ওয়াইজে আমি যেতে চাইছি না, অনেক মারওয়াড়ি পরিবারেরা রয়েছে যারা পেটস অ্যাডপ্ট করছে বা নিচ্ছে, কিন্তু তাদের যেহেতু কালিনারি আপনার ভেজিটেরিয়ান, সেই জন্য ডগস গুলোকে রুটি খাওয়াচ্ছে, দুধ খাওয়াচ্ছে। মানে আমি বুঝতে পারছি তাদের ভালোবাসা তাদের জায়গায়, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এরা কিন্তু কার্নিভোরাস অ্যানিমাল দাদা। ওদের সেই অ্যানিমাল প্রোটিনটা না দিলে ওদের দাঁত আস্তে আস্তে ইভলিউশনে ওটা ছোট হতে শুরু করবে। আর রিসেন্টলি স্টাডিতে এটা জানা যাচ্ছে যে এই ডগস বা বাচ্চা যাই বলুন, এরা সাইন্টিফিক্যালি এবং কগনিটিভলি এরা নিজেদের ইভলভ করছে। রাইট। মানে আজকে ধরুন যে কোনো বাচ্চাই বলুন উলফের ডিসেন্ডেন্ট, রাইট? আপনি উলফের ডাইমেনশন ভাবুন, আর এখন বাচ্চাদের ডাইমেনশন ভাবুন। আপনি জার্মান শেপার্ডই ভাবুন। জার্মান শেপার্ড আপনার মানে ওদের আমার একদম পছন্দতম জিনিস, মানে ইন টার্মস অফ ইন্টেলিজেন্স নাম্বার 5 এর মধ্যে নাম্বার 3-4 এ থাকবে। দ্যাট ইজ নট আ ডগ, দ্যাট ইজ আ মিনি উলফ। এন্ড মনে করো ওদের যে পা চলা, ওদের পেছন পায়ের যে ভঙ্গি, মানে বলা উচিত না আজকালকার দিনে ওদেরকে ব্রিড এইভাবে করা হয় যাতে অ্যাপিয়ারেন্সটা ভালো হয়, বাট দ্যাট পুটস ইমেন্স অ্যামাউন্ট অফ স্ট্রেন অ্যান্ড প্রেসার ইন দ্য ব্যাক, ইন দ্য স্পাইন, রাইট? যার জন্য ওদের পেছনের পাটা অনেক সময় পড়ে যায়। হিপ ডিসপ্লেসিয়া, ডিজেনারেটিভ মাইলোপ্যাথি, এই জিনিসগুলো হয় একদম আনফরচুনেটলি, বাট সাচ আ থিং, রাইট? মানে জিএসডি বলতে দাদা তো পুরো একটা প্যাকেজ, ইটস আ রয়্যালটি, একদম পুরো ফুল প্যাকেজ। মানে ওর বাইরে আর কিছু, মানে আমার নিজের জার্মান শেপার্ড আছে, কিন্তু মানে ওর জীবনে, আমার জীবনে ওর আসার পর থেকে এইসব আমি ছোটবেলা থেকে এই বাচ্চাদের নিয়ে ওঠা বসা করছি, ভালোবাসি। কিন্তু আরো মানে আমার লাইন অফ বিজনেস বা আমার রুজি রুটি, মাই ব্রেড এন্ড বাটার এটাই হবে। এই বাচ্চাটা আসার পর থেকেই শুরু হয়েছে। জার্মান শেফার্ড নিয়ে যখন কথা বলছি, আচ্ছা আজকের সেশন আমাদের এলোমেলো হলো না, কোনো অসুবিধা নেই। 1000 কোয়েশ্চেন, রাইট? আপনি যেরকম প্রত্যেকটা মানে ওয়ার্ড শোনার পর, লাইক জার্মান শেফার্ড ইজ আ ওয়ান ম্যান ডগ, ওয়ান ম্যান শো বা ফ্যামিলি ডগ, কিন্তু গোল্ডেন রিট্রিভার সেটা নয়। কেন দাদা? এখানে আই বেগ টু ডিফার। কোন ডগে কিন্তু দাদা আপনার ওয়ান ম্যান ডগ হয় না দাদা। আমার এক্সপেরিয়েন্স, হ্যাঁ, মানে আমি এইটাই আমি নোশনটা একটু ব্রেক করতে চাই। ধরুন আমি আজকে আমার বাচ্চার, আমি ব্যবসার ক্ষেত্রে আমার জার্মান শেপার্ড ডগ আমি ছোটবেলা থেকে মানুষ করেছি, আমি বাচ্চাটাকে বড় করেছি, কিন্তু আমি আপনার সাথে এখন কথা বলছি।
ওর ডিনারের টাইম হয়ে গেছে। রাইট, তো ও যদি ওয়ান ম্যান ডগ হতো দাদা, ও কিন্তু খেত না খেত অন্য কারোর না। হাতে, হ্যাঁ। তো ওকে ওরকম ভাবেই নার্চার করতে হয় দাদা। একটা মানুষের বাচ্চার মধ্যে আর এদের মধ্যে কোনো তফাৎ নেই দাদা, বরঞ্চ তফাৎ আরো বেশি, এদের বেশি করে আপনার প্যাম্পার করতে হয়, যেহেতু ওরা বলতে পারে না। Right. এবার ধরুন একটা ডোবারম্যান বলুন বা একটা রডওয়েলার বলুন বা একটা পিটবুলই বলুন, একটা পিটবুলকে যদি আপনি ছোট্টবেলা থেকে সোশ্যালাইজেশন করাচ্ছেন, আপনার বন্ধু বান্ধব, আপনার পরিবারের আত্মীয় স্বজন ওকে নিয়ে ঘুরতে যাচ্ছেন, আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছেন, আত্মীয় স্বজনরা যখন আপনার বাড়িতে আসছে, ও ফ্যামিলিয়ার ফেস খুঁজে পাচ্ছে, স্মেল পাচ্ছে, তো ওর তো ওই বাইটিং অ্যাটিটিউডটাই থাকবে না দাদা। তো Right. দে আর ফ্রেন্ডস টু হিম অর হার, রাইট? Right. তো সেক্ষেত্রে তো ওই মানে অ্যাগ্রেসিভনেস, পিটবুল, আপনি বাইরে দেখুন, আমেরিকায় দেখুন, এক্সএল বুলি যে ব্রিডটার কথা বলছি, বা ইভেন আপনার ভারতবর্ষে রটওয়াইলার মেরে দিচ্ছে। আরে বাবা, ওকে তো বোঝাতে হবে যে তোমার রটওয়াইলার কখন যাবে দাদা আপনাকে কামড়াতে, যখন হি অ্যান্টিসিপেটস অর শি অ্যান্টিসিপেটস ডেঞ্জার। Right. তো সেটা ভাঙবার দায়িত্বটা কার? অ্যাজ এ পেট প্যারেন্ট আমার। হুম। তো আমি যদি সেই জিনিসটা যদি না করি, আমি হোমওয়ার্ক না করে আমি এমন একটা বাচ্চা নিয়ে আসছি, যেটা আমি প্রথম আপনাকে বললাম যে দাদা আপনার লাইফস্টাইলের সাথে কোন বাচ্চা ম্যাচ করছে, আপনি সেখানে সেই বাচ্চাটাকে আনুন। আপনার যদি আপনার মনে হয় না আমি হাইক করতে যাই, আপনি জিএসডি নিয়ে নিন, রটওয়াইলার নিয়ে নিন, বেলজিয়ান ম্যালেনয় নিয়ে নিন, যে আপনাকে 1 মিনিট বসতে দেবে না। ও ভালো থাকবে, আপনিও ভালো থাকছেন, সকালবেলা নিয়ে বেরোচ্ছেন, হাঁটাহাঁটি করছেন, ওর অ্যাক্টিভ লাইফস্টাইল দরকার। ও যখনই চুপচাপ বসে যাবে, ও আপনার এই ফার্নিচারের গিয়ে কামড়াতে শুরু করবে, কেন ও তো বোর হয়ে যাচ্ছে দাদা। রাইট। তো সেখানে এই মানে আমরা কিভাবে বাচ্চাটাকে মানুষ করছি পুরোপুরি আমাদের ওপর ডিপেন্ডেন্ট। সেখানে আমরা জানি না বলে তথ্য আমরা ভুলভাল জিনিস অ্যাপ্লাই করি। আমরা আহ, একটা এক ধরনের চেন আছে, যেটা আমি নামটা এখন ভুলে যাচ্ছি, যেটা আপনার দাঁতটা এতটাই বেশি কঠিন এবং জাস্ট মুভমেন্ট করলেই ওর গলায় লাগবে। আচ্ছা। তো সেটা একদিক থেকে যেরকম মানে ডিসিপ্লিন টানার জন্য ইউজ করা হচ্ছে, ওটার মিস ইউটিলাইজেশন বেশি হচ্ছে, কেননা লোকে জানেই না এক্স্যাক্টলি জায়গাটা বসে কোথায়। আমি যদি একটু ওপর নিচ করে বসিয়ে দিই, তাহলে মানে একটু টানলেই তো মানে দ্য ডগ উড ডাই এট দ্য স্পট। রাইট, এইবার আমি অডিয়েন্স হয়ে যাচ্ছি। না না, নিশ্চয়ই, প্লিজ। স্ট্রাকচার, আমি সরি, আমি একটু আরে না না, ফ্লোতে মানে এসে পেটস এর ব্যাপারে নো হোলস বার্ড, কারণ মানে ওরা প্রাণীটাই অমনি। তো আমি যদি স্ট্রাকচার করি, আমি যদি নিজেকে অডিয়েন্স আনি, এইবার আগে। তুমি নিজেই বলবে যে জি। তোমার মানে লোকেদের কেমন লাইফস্টাইল হলে কোন কোন ব্রিডকে পোষা উচিত, এটা আমাদের অডিয়েন্সকে অনেকটা হেল্প করবে। নিশ্চয়ই, মানে আপনি যদি ফ্যামিলি যে কোনো বাচ্চাই আপনি ঘরে নিয়ে আসুন, আপনার সে ফ্যামিলি ডগ হিসেবেই থাকবে। সেটা রটওয়াইলার বলুন, জার্মান শেপার্ড বলুন, ডোবারম্যান বলুন, ইভেন আপনার টিবেটিয়ান ম্যাস্টিভই বলুন। মানে টিবেটিয়ান ম্যাস্টিভ এর একটা হাইব্রিড ক্রস করে একজন ব্যাঙ্গালোরের কিনলেন 70 কোটি টাকা দিয়ে। তারপর তার বাড়িতে আইটি রেড করলো, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। বাট আপনাকে তো একটা জিনিস বুঝতে হবে যে টিবেটিয়ান ম্যাস্টিফ কলকাতার এই ট্রপিক্যাল ক্লাইমেটে 40 ডিগ্রি সেলসিয়াসে হিট স্ট্রোক হয়ে যাবে, কি করে সার্ভাইভ করবে? আমি টিবেটিয়ান ম্যাস্টিফ ছেড়ে দিলাম, আমি সেন্ট বার্নার্ডের কথাই জিজ্ঞেস বলছি আপনাকে। একটা সেন্ট বার্নার্ডকে আপনি যদি মানে দুপুরবেলা হাঁটাতে নিয়ে বেরোন, সে তো আপনার হিট স্ট্রোকে ওর জিভ এমনি বেরিয়ে যাবে। ও যখন ঘরে আসবে, ওর বডি টেম্পারেচার 105 ডিগ্রি ওপরে চলে যাবে। আপনি ভাববেন যে ওর গরম লাগছে, ওর জিভটা বেরিয়ে যাবে, আপনি ওকে জল দিচ্ছেন, কিন্তু ওর জল না, তখন ওর পুরো বডি টেম্পারেচার 103 ডিগ্রি নিচে নিয়ে আসতে হবে। মানে বরফ জল দিন, ওকে ইমিডিয়েটলি ভেটের কাছে নিয়ে যান। এবার ভেটের কাছে নিয়ে যেতে যেতে যদি কিছু 19-20 হয়ে যায়, তখন সেই দোষটা কার হবে দাদা? তো এইসব অনেক জিনিস রয়েছে। যেরকম ধরুন, আমি একটা ছোট্ট কথা বলি, আরেকটা ব্রিড খুব মিসআন্ডারস্টুড আমাদের ভারতবর্ষে। ধরুন গ্রেট ডেনের কথা বলছি। গ্রেট ডেন আপনার সাইজে, জিরাফ একখানা। হ্যাঁ, এই জন্য দাদা ওদের লাইফ স্প্যানটা কিন্তু অনেক কম। মানে যেহেতু ও সাইজে এত বড়, ওর লিমস গুলো আস্তে আস্তে ছেড়ে দেয় এবং ওর লিভারের প্রবলেম হতে শুরু করে। ওদের লাইফ স্প্যান 7 to 8 ইয়ার্স। সেখানে একটা ধরুন মানে জিএসডির কথাই বলছি, সেরকম ভাবে আদর যত্ন করে রাখলে, মেডিকেশন ঠিকঠাক করে রাখলে, ভ্যাকসিনেশন ঠিকঠাক করে রাখলে অ্যাটলিস্ট 10 to 12 ইয়ার্স আরামসে চলে যাবে। সেখানে আপনার চলে আসে খাওয়া দাওয়া, কি খাওয়াচ্ছেন। আপনি যদি জেনারেলি আপনি দেখে থাকবেন, যদি এই যে গোল্ডেন রিট্রিভারের কথা, গোল্ডেন রিট্রিভারকে আপনি এত খাওয়াচ্ছেন, ও আপনার যা বডি ওয়েট তার থেকে বেশি বডি ওয়েট ওর হয়ে যাচ্ছে, ওবিসিটি হয়ে যাচ্ছে। এবার ওবিসিটি হয়ে যাওয়ার পরে কি হচ্ছে, ওদের পেছনের পায়ে চাপ পড়ছে, ও হাঁটতে পারছে না। আপনি ভাবছেন যে না, তো ওর বয়স হয়ে যাচ্ছে, কিন্তু বয়স হয়ে যাওয়ার আগে যে ওর বয়সটা চলে আসছে দাদা, সেটা কিন্তু আমরাই দেয়।
মনে করো তুমি সেন্ট বার্নার্ডের নাম নিলে, মানে Okay. কান্ট্রি অফ অরিজিন ইজ সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের যা টেম্পারেচার প্লাস দ্যাট ইজ আ বিয়ার, রাইট? সেন্ট বার্নার্ড মানে যা সাইজ হয় মানুষের চেয়ে বেশি, তারপরে যদি দাঁড়ায় আর ওর যা আওয়াজ গলার, মানে আমার যেহেতু পার্টনারের আছে খুব ভালো করে আমি জানি, বাট হি ইজ আ জেন্টল জায়ান্ট। সেন্ট বার্নার্ডের ইউসেজ আজ ছিল দাদা, যারা আপনার স্নোফলে অ্যাভালাঞ্চেসে যেখানে আপনার আটকে যাচ্ছিল সেন্ট বার্নার্ড, ওখানে ওদের গলায় একটা অ্যাভালাঞ্চেস মরু ঝড়, রাইট? না, বরফ ঝড়, বরফ ঝড়। রাইট। তো বরফ ঝড়ে যারা আটকে যাচ্ছে তাদেরকে রেস্কিউ করা, এবং সব থেকে বড় কথা ওদের গলায় একটা রামের বটল লাগানো থাকতো উডেন কাস্কে, যেটা দিয়ে মানে at that point of time that rum is the first aid for that guy or she. তো সেইটা তো আমি কলকাতায় সেন্ট বার্নার্ড কোথায় ফলো করছে আপনি বলুন? তো দ্যাট ওয়াজ আ ইউটিলিটি, সেন্ট বার্নার্ডের ওটা কিন্তু ইউটিলিটি দাদা। ওটা মানে আপনি ভাল্লুক ভালোবাসছেন, ইয়ে করছেন, আপনি ব্যাঙ্গালোরে নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। ব্যাঙ্গালোরের ট্রপিক্যাল ক্লাইমেট নয়, 22-23 থাকে হ্যাঁ, সারা বছর, কোনো অসুবিধা নেই। তো ব্যাপারটা হচ্ছে ওটাই, যে দিনের শেষে বাচ্চাটার যাতে অসুবিধা না হয়, কষ্টটা যাতে বাচ্চাটার না হয়। আমি নিজের মনের ভালোবাসার জন্য, নিজের ফ্যান্টাসির জন্য, নিজের পেটসের জন্য আমি বাড়িতে নিয়ে আসছি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু যে কোনো ব্রিড আনেন না কেন দাদা, যে বাচ্চাটা সাফার করে, সেটা আপনার জ্ঞানত বা অজ্ঞানত কিছু না কোনো ভাবে। বাট আমি যদি মনে করো, মানে আমার একটা পারসিভড নোশন আছে, আর যেহেতু আমি নিজেও পেট ব্যবসার সাথে জড়িত, Okay. মানে আমি যদি ডেটা দেখি না, মানে 80% প্রবাবলি জাস্ট ওই গুগলে ইমেজ দেখেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দে উড অ্যাডাপ্ট আ পেট। দিস ইজ রং, রাইট? একদমই তাই। মানে তার কি নিড, মনে করো আমি শিটজু দেখেছি, পাগ, দুটোই কান্ট্রি অফ অরিজিন চাইনা, এন্ড এদেরকে যদি ওই রোদ্দুরে হাঁটাতে নিয়ে যাওয়া হয়, সেম মানে এদের হিট স্ট্রোক হওয়ার যা চান্স থাকে, দ্যাট ইজ ম্যাসিভ। আপনি পাগের কথা বললেন, পাগের নোজটা কিন্তু এরকম ছিল না দাদা। আচ্ছা, পাগের নোজ মানে যেরকম স্নাউট হয়, আগে আপনি যদি জাস্ট 100 বছর আগে যান, পাগের ভালো স্নাউট ছিল। পাগকে ওরকম থ্যাবড়া মুখো দেখতে ভালো লাগে বলে চাইনিজরা ওরকম ভাবে ইভলিউশন করে 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 আজকে পাগের, ওই জন্য ওদের নিঃশ্বাস নিতে কষ্ট হয় বলে ওই আওয়াজটা হয়। আপনার যদি নাকটা পুরো না থাকে, আপনি তো আপনার যে এয়ার যে ঢুকবে নস্ট্রিলস দিয়ে, তো দ্যাট উইল মেক সাউন্ড, রাইট? রাইট। So that is which is happening with the pug. আজ আরেকটা খুব মানে অ্যাবিউজড ব্রিড বলতে পারেন, হাস্কি। সাইবেরিয়ান, রাশিয়া, রাইট? আপনি যে কোনো মানে আমি অ্যালাস্কান ম্যালামুটে যাচ্ছি না, আমি কলকাতার বুকে অ্যালাস্কান ম্যালামুটকে দেখেছি, গাড়ির কাঁচ নামিয়ে বাচ্চাটা এরকম মুখ বার করে আছে, মানে জুন জুলাই এর গরমে। আজকে না, এই বছর না, আমি আগে দেখেছি। তো সেই মানে উনি কি দেখাতে চাইছেন, ওনার অ্যালাস্কান ম্যালামুট আছে না, অ্যালাস্কান ম্যালামুটটার বাচ্চাটার কষ্ট হচ্ছে, কারণ ও তো মানে কি বরফে থেকে অভ্যস্ত, একদম। সেখানে আপনি কলকাতায় বরফটাও কোথায় দেবেন? মানে বলতে বলতেই আই উড গেট লাইক, মানে হোয়াটস রং উইথ আস, রাইট? ইয়া, হোয়াটস রং উইথ আস। আচ্ছা, মানে মনে করো মানে আমি আবার যদি বেসিকে যাই, আগে আমি একখানা মনস্থির করে নিয়েছি যে আমার গোল্ডেন রিট্রিভার ভালো লাগে। হুম আমি আমার কমনার, হুম মোটামুটি আমার 9 to 5 জব, বাট হুম। আউট আমার ন্যানি, হুম। আমার ঘরে একটা এসি থাকবে, হুম। এন্ড আমি একটা ভালো ডগ নেবো, ভালো বাচ্চা নেবো। তোমার বাসায় তুমি তো হ্যাঁ। ডগ ফগ বললে আবার রেগে ফেগে যাও, আমিও তাই আহ। মানি। তো আমি কি দেখবো? ডেফিনেটলি প্যারেন্টেজ, কারণ এইখানে মনে করো বাবা মা যদি চ্যাম্পিয়ন হয়, অটোমেটিক্যালি ওর রেট থেকে শুরু করে মানে পুরোটাই জিন্সের উপরে চলে। একদমই তাই, ওটা একটা একদমই দেখা তাই। উচিত। আর কি কি যদি তুমি বলতে পারো ডকুমেন্টেশন? ওর মানে এখন তো মানে ঘরে ঘরে বাচ্চাদের আপনার ব্রিডিং শুরু হয়ে গেছে, ইনব্রিডিং, মানে বাবা মার যে ভাই বোন বেরোচ্ছে ওদের মাঝখানে ইনব্রিডিং করে আবার বাচ্চা চলে আসছে। তো ওরা কি করে, আপনার জেনেটিক মিউটেশন হয়ে গিয়ে সব থেকে খারাপ বাচ্চাটা হয়তো আপনার কাছে এসে পৌঁছলো। তো জেনারেলি যে কোনো বাচ্চা নেওয়ার আগেই বাচ্চার দাঁত দেখবেন, ডিওয়ার্মিং হয়েছে কিনা, ভ্যাকসিনেশন। প্রথমত তো 45 থেকে 60 দিন হওয়ার আগে কোনো বাচ্চা নেওয়া উচিতই না। মায়ের দুধটা যাতে পায়। একদমই তাই, 60 দিন অবধি মায়ের দুধই পাবে, তারপর আপনি বাচ্চা নিয়ে আসুন। কেননা ওই মায়ের দুধটা ওটাই পেলো, তারপর কিন্তু আর ও দুধ পাচ্ছে না। রাইট। যে দুধটা আমরা খাওয়াই বা দোকান থেকে কিনে আনছি, সেটা পুরোপুরি কেমিক্যাল। সে যত বড় কোম্পানি হোক না কেন, যত ভালোই তাদের প্রোডাক্ট হোক না কেন, মায়ের দুধের কোনো সাবস্টিটিউট নেই। 60 দিনের পর আপনি বাচ্চাটা নিয়ে আসলেন, বাচ্চাটা আনার আগে আপনি দেখলেন তার ভ্যাকসিনেশন হয়েছে কিনা, তার ডিওয়ার্মিং হয়েছে কিনা। যদি না হয়ে থাকে, আপনি নিয়ে এসে ভেটের কাছে প্রথম গিয়ে, এবং ভেটের এখানে প্রচন্ড একটা ইম্পর্টেন্ট রোল থাকে। অনেকে আবার জাস্ট বিজনেসের জন্য এমন কিছু আপনাকে সাজেস্ট করে দিল,
অ্যাজ বিকজ আপনি জানেন না যে আপনার ওই- সেটাই প্রেভালেন্ট না, আমি কোনো তো নলেজই নেই আমাদের। এটাই তো হচ্ছে দাদা, ব্যবসার জন্য এই জিনিসগুলোই হয়। তো এবার আপনি ভ্যাকসিনেশন যেটা করানো উচিত সেটা হয়তো 10-15 দিন পরে করালো, জাস্ট বিকজ ওর ওই কাউন্টার থেকে ওটা সেল হতে লাগে। তো ভ্যাকসিনেশন গেল, ডিওয়ার্মিং গেল, তারপর আপনার খাওয়াতে আসছে। খাওয়াতে আপনার এখন দাদা যে কোনো বাচ্চাকেই আপনি আনুন না কেন, আপনাকে ড্রাই ফুড দিতেই হবে, অ্যাজ বিকজ এটা এখন নর্মস হয়ে গেছে যে আপনার, আর অনেকেই বুঝতে পারেন না, কেননা তখন রান্না বান্নারও প্রবলেম থাকে, কি দেবো কি না দেবো, কত প্রপোর্শনে দেবো, কতটা উচিত হবে না হবে। তো ড্রাই ফুড দিয়ে ওদের ফাউন্ডেশনটা তৈরি হয়ে যায়। তারপর আস্তে আস্তে ওই ড্রাই ফুড থেকে আপনি ঘরে হোমমেড ফুডে আপনাকে ট্রান্সফার করতে হবে। তো মানে হঠাৎ করে আবার ইয়ে করে দিলে ওদের পেট ছেড়ে যাবে, তখন আপনি ওদের স্টুলটা দেখা সব থেকে দরকার, মানে আজকে রাত্রিবেলা আপনি কি খেলেন। মানে আমি তো এরকম পাগল যে আমি সকালবেলা গিয়ে দেখি যে পটিতে কোনো, হতেই পারে আজকে আমি দেখতে পাচ্ছি না, মুখে কিছু দিল ও সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দিল, তো ওটা দাদা যদি ডাইজেস্ট না হয় ওটা তো পটি দিয়েই বেরোবে। তো পটিটা দেখা খুব দরকার, যে আপনার এই কৃমি থেকে শুরু করে এইসব ডিওয়ার্মিং এর এইসব জিনিসগুলো। পটি যদি আপনার ধরুন পটির কালার আছে অনেকগুলো, আবার পটির কালার যদি আপনার ব্রাউন হয় তাহলে ইটস মোটামুটি ঠিক আছে, মানে স্ট্যান্ডার্ড আর কি। একটু হলুদের দিকে গেলে আপনার বুঝতে পারবেন যে জিনিসটা হচ্ছে না, মানে একটু লুজ আছে। একটু কফ বেরোলে আপনাকে সেটা রিপ্লেনিশ করতে হবে অন্য ওষুধ দিয়ে বা খাবার দিয়ে। তারপর সবুজ হয়ে গেলে তো অটোমেটিক্যালি আপনাকে ডিওয়ার্মিং, হয়তো আপনি ডেট মিস করে গেছেন, সেটা চলে আসবে। তো এইসব অনেক জিনিস আছে। বাট সায়েন্স তাহলে ওরাও দিয়ে দেয়। একদমই তাই, একদমই তাই। ধরুন আজকে বাচ্চাটাকে আপনি আনলেন, ও বাচ্চাটা খালি আপনি দেখছেন পাটা চাটছে, আপনি পাটা দেখলেন কিন্তু পায়ে কিছু হয়নি, ও চাটছে, ওর গাটে কিছু একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, হয়তো ইনডাইজেশন হচ্ছে বা হয়তো অ্যাসিড হয়ে যাচ্ছে বা গাটের মানে কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই হি ইজ লিকিং অর শি ইজ লিকিং দ্য প। আপনি ভাবছেন ওর এই জায়গাটা চাচ্ছে, আপনি হাতটা দেখলেন, হুম, আপনি দেখলেন যে না কিছু হয়নি, হুম। আপনি ছেড়ে দিলেন। কিন্তু যখন পটিটা করলো তখন দেখলেন হলুদ পটি হয়েছে, তখন আপনি দেখতে হয়তো বুঝতে পারবেন। তখন মানে এগুলো সায়েন্স সবাই দেয় দাদা, বাচ্চারা ওরাও প্রথম দিন থেকেই আপনাকে বলবে। আপনি যদি সেরকম ভাবে ট্রেনিং দেন যে বাবা তুমি এখানে পটি করছো, এখানেই পটি করবে কিন্তু। হুম। আর এরকমও আছে যে এই বাচ্চাদের আপনি মানে যখন বলবেন পটি করতে তখনই পটি করবে, আনটিল আনলেস ইউ গিভ দ্য ইনস্ট্রাকশন। ওরা পটি বা আপনার স্টুল বা যে কোনো, যদি বলুন আপনার হিসি যাই বলুন, ওরা করবে না। ডেফিনেট প্লেসে গিয়ে করবে, সেটা ইনস্ট্রাকশন রয়েছে। আর সেটার আবার টাইম লিমিট আছে দাদা। ধরুন আপনি লাঞ্চ করালেন, বা আপনি জেনারেলি কি হয় সকালবেলা একবার আর সন্ধ্যেবেলা একবার, তো মানে রাত্রিবেলা আফটার ডিনার। তো এটার একটা টাইম লিমিট আপনি ধরে রাখুন 35 থেকে 45 মিনিটস। ও মানে বাধ্য, ওর নেচার কল চলে আসবে, ও তখন কিন্তু আপনাকে ডেকে বলবে যে বাবা আমার কিন্তু পটি পাচ্ছে, এবার তুমি আমায় নিয়ে চলো। তখন যদি আপনি অন্য কোথাও এনগেজ থাকেন, ও কিন্তু পটিটা ওখানে করে দেবে দাদা, ওটা কিন্তু বাচ্চার দোষ না দাদা। ওটা আমার দোষ। একদম। ও কিন্তু সাইন দিচ্ছে যে আমার হয়ে গেছে, মানে আমার পেয়ে গেছে, আমি কিন্তু করবো এবার, নাও লেট টেক মি আউটসাইড or take me to the terrace, whatever the place I need to go. I need to go. That's the main call. আচ্ছা, ওদের এই ইন এন্ড আউট এর কি কোঅর্ডিনেশন? মানে এটা হিউম্যানদেরও আছে হয়তো 1-2 বছর বয়সে, যতক্ষণ না আমরা অ্যাডাপ্ট করছি। বাট মানে আমি যেটা দেখেছি, জিএসডি হোক বা আমার ওই গোল্ডেন রিট্রিভার হোক, ফুড ঢুকলো, ফুড বেরোলো, এমনি কোঅর্ডিনেশন। মানে ইজ ইট আ রুল, ইজ ইট আ নর্ম, ইজ ইট ন্যাচারাল ওয়ার্ক? আমাদের যেরকম পেট দাদা, মানে ডগস এর মানে বা এই বাচ্চাদের পেট হচ্ছে সব থেকে ভালনারেবল জিনিস। ওদের মানে 19 থেকে 20 হলে পেট ছেড়ে দেবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে খুব অপটিমাম লেভেলে কিন্তু এদের খাবারটা দেওয়া উচিত। মানে আপনি আপনার বাচ্চাকে ভালোবাসছেন, আপনি এক থালা ভাত দিয়ে দিলেন, ওর এক থালা ভাতটা কিন্তু ওর দরকার নেই দাদা। বাট হাউ ডু ইউ মেজার দ্যাট, যে অপটিমাম আমি কিভাবে বুঝবো? আমাদের জিএসডি এতটাও খেয়েছে আবার কমও খেয়েছে, কিভাবে বুঝবো? একটা অ্যানিমাল প্রোটিন দিচ্ছেন দাদা আপনি। ওই দিচ্ছি, মানে আমি টকিং অফ দ্য কোয়ান্টাম অফ দ্য ফুড, হ্যাঁ। যে এক থালা না হাফ থালা না না, হাফ বাল। এটা দাদা আপনার এই বয়সের সাথে সাথে ধরুন যেটা আপনার গ্রোয়িং স্টেজ, ধরুন আমি 3 মান্থস থেকে আমি ইয়ে করছি, আপনি যেরকম ড্রাই ফুড একটা কোয়ান্টিটিতে দিচ্ছেন, সেটা আপনার ব্রিড অনুযায়ী বা সাইজ অনুযায়ী সেরকম ভাবে আপনার ইয়ে হয়। তাছাড়া আপনার ধরুন এরকম অনেক বাচ্চা আছে যাদেরকে শুধু লিকুইড ডায়েটে রাখা হয়,
মানে চিকেনের ব্রথটা আপনি শুধু দিচ্ছেন, আপনি চিকেনটা দিচ্ছেন পরে, রাইট, জাস্ট টু মেনটেন দ্যাট লিন অ্যান্ড মিন ফিগার। প্রোটিনটাও ঢুকছে, মানে সেটা যদি আপনি ভাতটা অ্যাড করে দিচ্ছেন, ভাতে আপনার কার্বোহাইড্রেট ফ্যাট কার্বোহাইড্রেট চলে পুরোটা আসছে। চলে আসছে, তো তো বাচ্চাটা তখন আস্তে আস্তে মোটা হতে শুরু করছে। ধরুন আপনি যদি মানে এই যে অনেক সময় অনেক লোকে টক দই দিয়ে দেয়, টক দই যদি আপনি বেশি পরিমাণে দেন, ওর কিন্তু কিডনিতে স্টোন হয়ে যাবে। রাইট, এটা কিন্তু তখন যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলবে কিডনিতে স্টোন হয়েছে, কিন্তু কি কারণে হয়েছে সেটা কিন্তু আপনি যেহেতু বলছেন না, ডাক্তার কিন্তু ওই কিডনি স্টোনের ওষুধ আপনাকে বলবে, ভাই কিডনি স্টোনটা তোমাকে ইয়ে করতে হবে, আইদার অপারেট করতে হবে, নাহলে ওষুধ দিয়ে তোমাকে ইয়ে করতে হবে। তো আই এম নট নোয়িং দ্য কজ, আই এম নট চেকিং দ্য সিমটমস, আই এম ডাইরেক্টলি গোয়িং ফর দ্য কনসিকুয়েন্সেস। রাইট, না তো- বুঝে, না বুঝে। তা আমাদের এই বোঝবার জায়গাটা দাদা ওটাতে, মানে ধরুন আমি আমার নিজের বাচ্চার কথা বলছি, ছোটখাটো ভেজিটেবলস প্রত্যেক দিন আপনাকে দিতেই হবে। আপনাকে কুমড়ো পাম্পকিন দিতেই হবে, আপনাকে বিনস দিতেই হবে, আপনাকে ক্যারেটস দিতেই হবে। আপনি যদি চিকেন একটা অপটিমাম পরিমাণে দেন, কুকড চিকেন দেওয়া উচিত নয়, মানে উইথ বোনস আই এম টকিং, আমি বোনলেস দিই আমার বাচ্চাকে। তাতে কি হয়, আপনার ওই গলায় আটকে যাওয়ার বা এই সব ধরনের জিনিসগুলো আপনি অ্যাভয়েড করতে পারছেন। ধরুন এবার আবার যদি ওটাই রাত্রিবেলা দেন, তাহলে তো আবার বাচ্চা খাবে না। মানে আমি যদি না খাই, তাহলে আমি কি করে এক্সপেক্ট করবো আমার ওই বাচ্চাটা একই জিনিস দিনের পর দিন, মোনোটোনাস হয়ে যায় না? ওর মধ্যে আপনি কি করলেন, একদিন দুপুরবেলা একটু মাছ, রুই মাছ বা কাতলা মাছ, যেটা আপনার বাচ্চা পছন্দ করে, অবভিয়াসলি উইদাউট বোনস, বয়েল করে আপনি মাছটা একটু ওপরে টপিংস হিসেবে ছড়িয়ে দিলেন, ও ওই সেন্টটা পেলো, তো ওর কাছে ওটা নতুন ডিশ, তো ও আরো এক্সাইটমেন্টে ওটা খেয়ে নেবে। তো সেটা তো আমি ভেজিটেরিয়ান বা কোনো মারওয়াড়ি পরিবারে আমি এক্সপেক্ট করতে পারি না। ও কি করবে, ও পনির দেবে, পনির ইজ লাইক ল্যাকটোজ, এন্ড এই বাচ্চারা ইজ ল্যাকটোজ ইনটলারেন্ট, মানে বাই ডেফিনেশন দে আর ল্যাকটোজ ইনটলারেন্ট আফটার 60 days আই এম টকিং অ্যাবাউট, যখন বাচ্চাটা আপনি নিয়ে আসছেন বাড়িতে। রাইট। তো আমি একখানা গোল্ডেন রিট্রিভার কিনলাম, নিশ্চয়ই। নিয়ে এলাম 60 দিনের পরে, 45 থেকে 60 দিনের মোটামুটি একদম। পরে, যখন মোটামুটি ওই দুধের এফেক্টটা চলে গেছে মায়ের, ডকুমেন্টেশন দেখলাম ভালো পেরেন্টেজ, বাড়িতে নিয়ে এলাম। প্রথম 1 মাস কি খাবো? প্রথম সকালবেলা দাদা আপনার মেরি বিস্কিট খাওয়াবেন না, গোল্ডেন রিট্রিভারের মেরি বিস্কিট পোষায় না। ওখানে আপনার যে গ্লুটেনটা রয়েছে সেটা কিন্তু ওই যে 3 মাস বয়সে আপনি খাইয়ে দিলেন। আচ্ছা, কনসিডার যেহেতু মানে এটা অনেকে দেখবে, মানে হ্যাঁ। সরি টু ইন্টারাপ্ট, মানে না, না, গোল্ডেন obviously। রিট্রিভার থেকে মনে করো যে কোনো ধরনের ব্রিড যেটা আমরা মোস্ট আনি, মনে করো বিগেল হতে পারে, শিটজু হতে পারে, পাগ হতে পারে, সব কনসিডারেশন নিয়ে ওইভাবে বল। ধরুন আপনার ক্লাসিফিকেশনটা হবে আপনার স্মল, মিডিয়াম আর লার্জ। স্মলে আপনার এই শিটসু পড়ে যাচ্ছে, জার্মান স্পিচ পড়ে যাচ্ছে। তো ওদের দাদা দিনে যদি আপনি সকালবেলা যদি একটুখানি ড্রাই ফ্রুট দেন, লাইক 3 মান্থসে আপনার 50 to 75 গ্রাম যদি আপনি ড্রাই ফ্রুট দেন, বাস ওইটুকুই কিন্তু ওর পক্ষে যথেষ্ট। তারপর আপনি লাঞ্চ দিলেন কি দিলেন না, তারপর আপনি ডিনার দিলেন। কিন্তু যদি লাঞ্চ দেন তাহলে কিন্তু খুব অপটিমাম লেভেলেই লাঞ্চটা দেবেন, কারণ 3 মাসের বয়সের বাচ্চা, ওই সরি 60 দিনের বয়সের বাচ্চা কিন্তু অতটা গাল্প ডাউন করতে পারবে না, যেহেতু অলরেডি সে ড্রাই ফ্রুট খেয়েছে একটুখানি। সন্ধ্যেবেলা আপনি এই চিকেন ব্রথের জাস্ট ব্রথটা দিয়ে দিন, নেক্সট মর্নিং আপনি শুধু চিকেন, ওই ব্রথের শুধু চিকেনটা দিয়ে দিলেন, ওর টেস্টটাও বদলে গেল। তো ওইভাবে যদি হয়, আমি মিডল লেভেলে ধরুন আপনার এই গোল্ডেন রিট্রিভার বা জিএসডি, ওদের দাদা ওই যে 50-60 গ্রামসটা ওদের একটু বেড়ে যাবে হয়তো, মানে ওই কিবলস, এখন তো সবাই কিবলস দেয়, নাম্বার অফ কিবলস হয়তো একটু বেড়ে যাবে। লাঞ্চটা দিলেন আপনি একটু মানে চিকেন ব্রথ দিয়ে দিলেন, তার মধ্যে চিকেন দিয়ে দিলেন, একটু মেটে যদি ভালোবাসে টেস্টের জন্য ওটা দিয়ে দিলেন। হ্যাঁ, মেটে আবার বেশি দিয়ে দিলে দাদা আবার প্রবলেম আছে। তো ওই আপনাকে পারমিউটেশন কম্বিনেশন করে আস্তে 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 করে বাড়াতে হবে জিনিসটা। এবং যখন ধরুন আপনার এই 60 দিন থেকে ও 90 দিনে গেল, তখন কিন্তু দাদা আপনার ফুডটা অটোমেটিক্যালি পোর্শনটা একটু বড় হবে, মানে ফুড একই থাকবে, শুধু কোয়ান্টামটা বাড়বে। সেখানে আপনি 19-20 করে চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু একদমই আবার পুরোপুরি অ্যাব্রাপ্ট চেঞ্জ করবেন না, যাতে ওর আবার লুজ মোশন হয়ে যায়। ধরুন এই যে ড্রাই ফুড থেকে আমি ওয়েট ফুডে যাওয়ার কথা বলছি বা হোম ফুডে যাওয়ার কথা বলছি, যেখানে আপনি রাইস দিচ্ছেন, চিকেন ব্রথ দিচ্ছেন, ইভেন মাটনও অনেক সময় দেওয়া যেতে পারে অ্যাজ বিকজ ফর টেস্ট, কিন্তু রেড মিট আবার এদের জন্য অতটাও ভালো নয়। তো বেশি রেড মিট দিয়ে দিলে প্রবলেম আছে। আপনি কলকাতায় থেকে তো আপনি টার্কি দিতে পারছেন না, আপনি বিফ দিতে পারছেন না। যারা দিচ্ছে তাদের বাচ্চাটা বুঝতে পারছে খেতে ভালো লাগছে, কিন্তু দিনের শেষে ওর ক্ষতিটা হচ্ছে, ওর বডি টেম্পারেচার রেজ হয়ে যাচ্ছে।
আর সব থেকে বড় কথা দাদা, আমরা ভালোবাসায় তো অনেক কিছু খাইয়ে দিই। আমি নিজে রুটি খাচ্ছি, না বাবা তুমি রুটিটা খেয়ে নাও। আই এম ফিডিং ডাইরেক্ট ফ্রম দ্য টেবিল। সো দ্যাট ইজ নো। রুটি খাওয়াচ্ছি, দ্যাট ইজ গ্লুটেন। কিন্তু আমি যে আমার খাবারের টেবিল থেকে ওকে খাইয়ে দিচ্ছি, ওর তো ম্যানারিজম চেঞ্জ হয়ে যাবে। তো এবার আমার বদলে ধরুন আজকে আমার গেস্ট আসলো, সে ডাইনিং টেবিলে বসলো, সেও খাচ্ছে, বাচ্চাটা তো এখানে এসে বসে থাকবে। এটা বাচ্চাটার কি দোষ? রাইট, যা শেখাবো ওই শিখবে। একদম দাদা, ওরা জলের মতো, যে পাত্রে রাখবেন সে পাত্রেই ওরা ওরকম থাকে। একটা আপনি জার্মান স্পিচ, মানে আমার নিজের বাড়িতে ছিল, সে তাকে আমি আমার নিজের জ্ঞানত অবস্থায় আমি হয়তো এমন কিছু ফিট করলাম যেটা ওর পক্ষে ক্ষতিকারক, আমি জানছি ক্ষতিকারক, কিন্তু ও যে ওই সময়টার জন্য খাচ্ছে, ওটা তো ভালোবেসে ইয়ে করছে, তা আমি ওকে সেকেন্ড টাইম দিচ্ছি ওই জন্য, কিন্তু ওর তো ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা, অনেকে মনে করো মানে বলুন। কিছু না পেয়ে, ব্রেন না খাটিয়ে সিধা টক দই আর ভাতে চলে আসে। তো ইজ ইট গুড, ব্যাড, নিউট্রাল, তোমার কি মনে হয়? টক দই কতদিন খাওয়াবে দাদা? না মানে এটা ঠিক আছে খাবারটা এমনিতে? না, টক দই ভাত দিনের, মানে এই ট্রপিক্যাল ইয়েতে টক দই ভাত ইজ গুড, বাট নট অলওয়েজ। মানে সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আপনি টক দই ভাত। নট রিয়েলি, মনে করো সপ্তাহে 2 দিন বা 3 দিন। হ্যাঁ, সপ্তাহে 2 দিন 3 দিন ফর চেঞ্জ টক দই ভাত দিক, বা শুধু টক দই দিক। আপনি ধরুন ব্রেকফাস্টে শুধু টক দই দিয়ে দিলেন, আবার সব টক দই দিলে হবে না দাদা, ওখানে আবার প্রবলেম আছে। মানে এখন আমাদের মানুষের ইয়ের মধ্যে তো অনেক বেশি ভেজাল হয়ে গেছে, তো টক দইতে যে ভেজালটা দিচ্ছে সেটা ওদের জন্য আবার বিষ হয়ে যাবে। তো আপনি ভাবছেন আপনি বাচ্চাটাকে টক দই দিচ্ছেন, মানে সেক্ষেত্রে কি করণীয়, কিভাবে বুঝবো? কয়েকটা ডেফিনেট ব্র্যান্ড আছে, আমি অবভিয়াসলি কোনো ব্র্যান্ড অ্যাসোসিয়েশনে নেই বলে আমি ব্র্যান্ডগুলোর নাম বলতে পারছি না সেক্ষেত্রে, কিন্তু ধরুন আমি যেহেতু আমার এক্সপিরিয়েন্সে আমি জানি যে না, আই এম গিভিং দেম অ্যাট লিস্ট দ্য কার্ড উইচ আই ওয়ান্ট টু হ্যাভ। তো দ্যাট ইজ হিউম্যান গ্রেড, অল থিংস আর হিউম্যান গ্রেড, বাট এট দ্য নেক্সট ডে অলসো দ্যাট অ্যাডাল্টারেটেড থিংস বিকাম পয়জন ফর দেম। যেমন ধরুন আইসক্রিম, অনেকে আইসক্রিম খাওয়ায় নিজেদের বাচ্চাদের। আইসক্রিমে জাইলাটল বলে একটা বস্তু আছে যেটা আপনার সুগার সাবস্টিটিউয়েন্ট, কিন্তু সেটা ওদের জন্য বিষ। মানে আপনি গুগল করে দেখে নিতে পারেন, মানে ইউএস, চায়না সব জায়গায় কিন্তু হচ্ছে, ঠিক আছে। এবং সেখানে ওরা কি করছে, জাইলাটলটা এখন মেনশন করছে না, অন্য একটা কেমিক্যাল, এমন একটা অ্যাব্রিভিয়েটেড টার্মস দিয়ে দিচ্ছে, মানে ডাইরেক্ট জাইলাটল না বলে ওটার রিপ্লেসমেন্ট টার্ম আমি দিচ্ছি। তো মনে করো আমি সেম জিনিস গোল্ডেন রিট্রিভার নিয়েছি, খাবারটাও বুঝলাম, প্যারেন্টে জাগিয়ে আমি দেখে নিয়েছিলাম। ভ্যাকসিন কখন করাবো? ভ্যাকসিনের দাদা আপনার ডেটস, ওই যে বললাম 45 ডেজ এর, এই কারণে 45 থেকে 60 ডেজ, অ্যাজ বিকজ ওই পিরিয়ডটায় ওদের মানে দে আর মোর ভালনারেবল টু অল দিস পার্ভোভাইরাস, ডিসেম্বর, রেবিজ আছে। একদম। তো এইসব জিনিসগুলো ডিএইচ, আইপিপিএল আছে, আপনার ডিস্টেম্পারের ইয়ে আছে, আপনার কেনেল কফ বলে একটা জিনিস হয়, ধরুন অনেকগুলো বাচ্চা একসাথে আছে, সেখানে একজনের ঠান্ডা লেগে গেল, ওর থেকে আপনার বাচ্চার কাছে চলে আসলো, তো ও কেনেল কফে যখন ইয়ে হয়ে গেল, কিছুই না, ওর কথা বলতে বলতে আপনার সাথে খেলছে, করে বসে পড়ে কাশছে, আপনি ভাবছেন যে একটুখানি বিষম লেগে গেছে, কিন্তু ওর কেনেল কফ হয়ে গেছে ওই বাচ্চাটার থেকে। তো ওই জিনিসগুলো রয়েছে। তো এবার আপনি আপনার বাচ্চা কার বাচ্চার সাথে নিয়ে যাচ্ছেন, কি অ্যাসোসিয়েশন রয়েছে, তার ভ্যাকসিনেশন ডিস্টেম্পার করা আছে কিনা, অনেক ব্যবহার আছে বাবা। তো এগুলো মানে প্রথমটা 45 ডেজে, তারপরে মনে করো এই যে অ্যাডেনো ভাইরাস, ডিস্টেম্পার, এগুলো দাদা পুরোপুরি আপনার টাইম লাইন অনুযায়ী, ধরুন 3 মাস 6 মাস অন্তর অন্তর, মানে আমি যতটুকু নিজে ইয়ে করি 6 মাস অন্তর অন্তর আপনার বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। মানে ভেট চেকআপ আপনার একদমই তাই, ওরাই সাজেস্ট করে দেবে। একদমই তাই। তো সেখানে আপনার ব্লাড টেস্ট থেকে শুরু করে ধরুন এনি অ্যাবনর্মালসি, ধরুন একটা গায়ে গোটা উঠলো, আপনি তো বুঝতে পারছেন না, এবার গোটাটা উঠতেই পারে স্কিন অ্যালার্জি থেকে, ধরুন যে চিকেনটা আনছেন সেই চিকেনটা কিছু বাজে খেয়েছিল, ও ওই চিকেনটা খেয়েছে বলে ওর গায়ে ওই র্যাশটা বেরিয়েছে, এবার আপনি দেখছেন ও খালি চুলকাচ্ছে, আপনি ভাবছেন স্কিনে কিছু হয়েছে, কিন্তু র্যাশটা তো বেরিয়েছে অ্যালার্জি থ্রু দিয়ে। তো এবার ডাক্তারের কাছে গেলে তখন ডাক্তার আপনাকে বা ওয়েট বলতে পারবে যে ভাই এটা, বা বস তোমার এটা কিন্তু অ্যালার্জি থ্রু দিয়ে হয়েছে, এটা কিন্তু, বা এটা হটস্পট হয়েছে, যাই মানে টেকনিক্যাল টার্মস অনুযায়ী যেটা হচ্ছে, তাহলেই আপনি অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিনটা দিতে পারবেন। ওকে, খাবারটা হলো, ভ্যাকসিন হলো, ওদেরকে সপ্তাহে কতদিন চান করানো উচিত? ব্রিডের উপর অনুযায়ী, ধরুন আপনি গোল্ডেন রিট্রিভার, ঠিক আছে, এখন গরম, আপনার বাচ্চার বয়স দাদা 60 দিন, এখন তো একদমই চান করাবেন না, অ্যাটলিস্ট 90 ডেজ,
90 ডেজ হবে, 3 মাস বয়স হবে, তারপর গায়ে শ্যাম্পু পড়বে, তারপর কেননা ওদেরও তখন আস্তে আস্তে করে স্কিন থেকে শুরু করে বেবি স্কিন থেকে আস্তে আস্তে আপনি যখন বাচ্চাটা আনবেন দেখবেন মানে লোমগুলো ফারগুলো সরিয়ে আপনি দেখতে পাবেন ব্লু হয়ে আছে, মানে তখন আস্তে আস্তে জিনিসটা ছাড়েনি। এবার যেই 3 মাস হয়ে গেল তারপর আপনি শ্যাম্পু করিয়ে চান করতে পারেন। কদিন, সপ্তাহে? গরমের দিনে দাদা সপ্তাহে একবার চান করানোই ঠিক, কেননা গোল্ডেন রিট্রিভার যেহেতু আপনার উইথ বাচ্চা। শ্যাম্পু না উইদাউট শ্যাম্পু? আপনি এমনি গায়ে জল ঢেলে দিন না, কোনো অসুবিধা নেই। যদি না আর শ্যাম্পু দাদা এখন কেমিক্যাল পুরো ভরে ভরে দেয়, ঠিক আছে, মানুষেরই দিচ্ছে তো এদের তো আরোই দেয়। তো এরকম অনেক কম্পোজিশন রয়েছে যেখানে আপনার আয়ুর্বেদিক থেকে শুরু করে মানে কম্পোজিশনে SLS, প্যারাবেন এই জিনিসগুলো যাতে না থাকে এটা দেখে নিতে হবে প্রথম কথা, যে শ্যাম্পুটাই আপনি নিচ্ছেন না কেন। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আপনার সারফ্যাক্টেন্স হিসেবে কাজ করে। তো আপনি ইচিং করছে ওটার জন্যই কিন্তু করছে দাদা। তো আপনার আপনার প্রশ্নে আমি ফিরে আসি, গোল্ডেন রিট্রিভার বাচ্চা গরমের সময় কতদিন চান করান? সপ্তাহে একদিন, আপনি ধরুন 2 দিন, 1 মাসে আপনি 2 দিন চান করালেন, একদিন 2 উইকসে একদিন জল ঢেলে দিলেন, নেক্সট 2 উইকসে আপনি একবার শ্যাম্পু করে দিলেন, তারপর দেখলেন আপনার যদি ফার যদি ডিট্যাঙ্গেল হয়ে যায় তাহলে ওই জায়গাটুকু আপনি রেগুলার ব্রাশ করতে হবে দাদা আপনাকে। রাইট। আর মনে করো চান তো করালাম, আর যেটা বেসিক থাকে গোল্ডেন রিট্রিভার যেহেতু এমনি নাদুস নুদুস হয়, ওবেসিটির একটা প্রবলেম আছে। আর অনেক বাঙালি পেরেন্টস ভাবে মানে নিজের বাচ্চাদের যারা নাদুস নুদুস তো মানে খাওয়া দাওয়া না ঠিকঠাক না করছে। না দাদা, একদমই না। আর একদমই না দাদা, ওটার একটা গোল্ডেন রুল হচ্ছে আপনার যখন বাচ্চাকে আপনি দাঁড় করাচ্ছেন আপনার বাচ্চার পেট যেন আপনার 75% ভেতরে থাকে। হাউ ডু ইউ মেজার দ্যাট? এটা দাদা মানে আমি আমার নলেজের ইউ হ্যাভ এনি ফিতে এন্ড অল টু না মেজার? না একদমই তাই, একদমই তাই। মানে ধরুন আজকে যদি ওবেইস হয়ে যায় তো আপনার তো টামি পোর্শনটা তো এরকম হয়ে যাচ্ছে, তো ওর টামিটাকে ধরার জন্য তো ওর পেছনের পায়েতে আপনার প্রেসার পড়ছে। এটা নয় কিন্তু দাদা মানে যে রিপকেজ বোঝা যাচ্ছে দ্যাট ইজ ম্যালফেড, আন্ডারফেড, ম্যালনিউট্রিশনে ভুগছে। কিন্তু আপনার যখন এই রিপকেজের হাড়গুলো বোঝা যাচ্ছে আপনার লিন অ্যান্ড মিন রয়েছে, বাচ্চা কিন্তু একদম ফিট। ফিজিক্যাল অ্যাক্টিভিটি সবার আগে দরকার দাদা। সেটা কি কি মানে একদিনে হাঁটানো তো উচিত? হাঁটাতে হবে আপনাকে, আপনাকে এনগেজ মানে ঘরের মধ্যে ইনডোরস আপনাকে অ্যাক্টিভিটি করতে হবে, আপনাকে মানে ট্রেনিং প্রত্যেকদিন ট্রেনিং এ রাখতে হবে দাদা। মানে ওই 3 মাস 6 মাস ট্রেনিং দিলাম তারপর আমি নিজে ভুলে গেলাম, আমি আমার নিজে কাজে বেরিয়ে গেলাম, হবে না দাদা। One fine morning you cannot expect your বাচ্চা to be like disciplined like an army brat, right? So day in day out আপনাকে করতে হবে। আপনি একটা ছোট্ট বিস্কিটের ইয়ে নিলেন, ডগ বিস্কিট, ওর মধ্যেও এখন অনেক কোম্পানি চলে এসেছে যে আপনার গ্লুটেন হয়তো দিচ্ছে না, আপনি সেটা নিন, সেটা নিয়ে আপনি ওকে ট্রেনিং করুন, সিট করান, রোল ডাউন করান, বা যে যে ট্রিক্স গুলো আছে সেগুলো করান, কিন্তু প্রত্যেকদিন করতে হবে দাদা। ও যদি ভুলে যায় তাহলে ওয়ান ফাইন মর্নিং আপনি ওকে যদি সেট বলেন ও সেট করবে না। রাইট। আচ্ছা, আমি জিএসডি তেও দেখেছি, আমার গোল্ডেন রিট্রিভারও দেখেছি, মানে ওদের একটা ট্রেডস আছে, বাকিদেরও দেখেছি, মানে এই না ফাইন সার্টেন ডে কিছু নেই, হট করে ম্যারাথন দিতে শুরু করলো। মানে ইজি ভেরি জুবিল্যান্ট বা কোনো কারণ আছে? এই যেটা আপনি বলছেন সেটা হচ্ছে জুমিজ বলে ওদেরকে, মানে পাগলের মতো এখান থেকে ওখানে দৌড়ানো। ওদের ওই এনার্জি বার্স্টটা তো এক্সহস্ট করতে হবে দাদা। আচ্ছা, আপনি যে অ্যাক্টিভিটি হচ্ছে না ওর, আপনি মানে এটা দুটো ইয়ে আছে, একটা হচ্ছে জুমি হি ইজ ভেরি হ্যাপি, ঠিক আছে, হি ইজ হ্যাপি অ্যান্ড কন্টেন্ট, মানে আমার বাবা আমার মা আমার জন্য এই করছে, আমি খুশি আছি, ঠিক আছে, আমি সুখী আছি খুশি আছি, দুটো একটা। নেক্সট হচ্ছে আপনার ওর যে এনার্জি গুলো ও রিটেন করে রেখেছে উইদাউট মানে ডিউ টু ইনএবিলিটি অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তো ওইটা তো জমে আসে দাদা, ওটাও কি করে বার করবে? সেই জন্য ওটা যদি ও তখন বার না করে ও আপনার খাওয়ার ইরেগুলারিটি চলে আসবে, ও ঘুমোতে মানে আপনি ঘুমিয়ে পড়ছেন ওর ঘুমটা আসবে না, কেন ওর তো শরীরে সেই এনার্জি গুলো রয়ে গেছে, তো ওর ওই এনার্জি বার্স্টটা ওকে করাতে হবে, সেই কারণে একদমই ন্যাচারাল, একদমই ন্যাচারাল। এবং যত আপনি আপনার বাচ্চাকে এক্সহস্ট করিয়ে তারপরই, তার মানে এই নয় দাদা যে আপনি ওকে 50 কিলোমিটার গরমের মধ্যে হাঁটান না, জিভ বেরিয়ে ওই ডিহাইড্রেশন হয়ে হিট স্ট্রোক হয়ে মারা যাবে বাচ্চা। আপনি সারা সপ্তাহ করলেন না, সারা মাসে করলেন না, একদিন বেরিয়ে 50 কিলোমিটার দৌড় করলেন, আপনার নিজে ভাবুন না, আপনি এক জিমে যাচ্ছেন, আপনার জিমের মেম্বারশিপ রয়েছে, আপনি একদিন সানডে মর্নিং আপনি গেলেন, আপনি এত বেশি চেস্ট প্রেস করলেন, আপনার কাঁধে লেগে গেল, তো ভুলটা কার? তুমি মনে করো এত সোকল্ড বাচ্চাস ঘেঁটেছো, মানে কোন কোন আর জুবিলেশন সিগন্যালস, কোন কোন আর ওয়ারিং সিগন্যালস, মানে কোন ট্রেডস তুমি যেটা বললে যে হিন্টস দেয়, যদি মনে করো একটা বাচ্চাকে অবজার্ভ করে এই জিনিসগুলো জানা যায় বা আমরা বুঝতে পারি?
প্রথমত তো দাদা মানে যে কোনো বাচ্চাই আপনার আমি শুধু লেজনারা বুঝি যে না না অবভিয়াসলি ল্যাজনারা মানে আই এম হ্যাপি, ঠিক আছে। এবার ধরুন স্লিপিং পশ্চার্স রয়েছে, ঠিক আছে, যদি একদম কুকড়ে মানে মাথা এবং লেজ এরকম ভাবে ইয়ে করে থাকে, তাহলে মানে ওর নয় ঠান্ডা লাগছে, নয় ভাই হেল্প মি আউট, ঠিক আছে, যে মানে আই অ্যাম গার্ডিং মাই অ্যাবডোমেন অ্যান্ড লাইক মাই জেনিটাল পার্টস। তো যে কোনো কুকুরের যদি আপনি কোনো ফাইটে দেখেন, ওর লেজ কিন্তু প্রথমে এইদিকে ঢুকে যায়, মানে আই এম প্রোটেক্টিং মাই জেনিটালস, যেহেতু ওইটা হচ্ছে ভালনারেবল সব থেকে। তো সেই কারণে ওরা ওই স্লিপিং পশ্চার দিয়ে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনি শুয়ে আছেন, আপনার বাচ্চাটাকে আপনি পাশে নিয়ে শুয়েছেন, ঠিক আছে। এবার এই ডগস অন বেডস নিয়ে দিস ইজ আ কন্ট্রোভার্সিয়াল টপিক, ঠিক আছে। অনেকে মনে করে না আমি আমার বিছানায় আর আমার বাচ্চার বিছানায় বা মাটিতে আমি কোনো পেতে দিয়েছি, তো আমি 2000 টাকার বেড কিনে দিয়েছি, কিন্তু বস তোমাকে তো এটা বুঝতে হবে, তুমি তোমার নিজের মানুষের বাচ্চাটাকে কি 4000 টাকার প্যারাম্বুলেটারে শোয়াও না নিজের নিজের বিছানাতে শোয়াও। মানে কি করা উচিত না উচিত একদমই নিচে নিয়ে শোবেন, কিন্তু ওটার ডিসিপ্লিন নিয়ে করাবেন যে বাবা তোমার বিছানাও কিন্তু ওখানে, তোমার যদি মনে হয় তুমি ওখানে গিয়ে শো, এটা আমার বিছানা, তোমাকে আমি শুতে দিলাম, তুমি আমার জায়গাতে অলওয়েজ ওয়েলকাম, কিন্তু ইয়োর বেড ইজ দ্যাট। ওই ডিসিপ্লিনটা দিয়ে তারপর আপনি ভালোবেসে জড়িয়ে শুয়ে থাকুন না, কোনো অসুবিধা নেই। মাঝরাতে আপনি এপাশ থেকে ওপাশ হবেন, আপনার বাচ্চা মাটি থেকে শোবে কি বিছানায় শোবে, আবার চলে আসবে আপনার কাছে। তো ওই ফ্লেক্সিবিলিটি অ্যাডাপ্টিবিলিটি তোকে থাকতে হবে। আপনার বিছানা তো আপনারই বিছানা, ও যদি মনে করে ধরুন আপনার বিছানাটা ওর বিছানা, ও তো শটাং বিছানায় এসে বসলো, আপনার বাড়িতে গেস্ট আসলো, কোথাও বসাতে অনেক গেস্ট এসে আপনি বিছানায় বসতে দিয়েছেন, আপনার বাচ্চাটা বিছানায় এসে বসে আছে, এবার গেস্ট বলছে এটা কি ধরনের ইয়ে, দোষটা কার হবে, বাচ্চাটা না আপনার। যেরকম ধরুন আমি একটা ছোট্ট কথা বলি, অনেকের অ্যাংজাইটি প্রবলেম হয়, এই যেটা আপনি বললেন আমি 10-12 ঘন্টা বাইরে আছি, আমার বাড়িতে ন্যানি আছে, ও জানে যে আপনি হচ্ছে ওর বাবা, ঠিক আছে, আপনার রিপ্লেসমেন্ট অনুযায়ী ন্যানি আছে, আপনি যখন বেরিয়ে যাচ্ছেন ও কিন্তু ওই দরজার সামনে বসে যতক্ষণ থাকবে, তারপর কিন্তু ন্যানির কাছে আসতে বাধ্য, অ্যাজ বিকজ হি অর শি ইজ দ্য পার্সন টু লুক আফটার, রাইট। ওর অ্যাংজাইটি যদি হতে শুরু করে, ওর কিন্তু ওটার ভেতরে অ্যাংজাইটি হতে হতে থাকবে, ও দেখছে সকালবেলা বাবা বেরিয়ে যাচ্ছে রাত্রিবেলা ঢুকছে, সকালবেলা বাবা বেরিয়ে যাচ্ছে রাত্রিবেলা ঢুকছে, তাহলে আমাকে সময় দেওয়ার মতো বাবার সময় নেই। তখন কি হবে, তখন আপনার এই সব কামড়ানো, এটা কিন্তু ও অ্যাটেনশন সিক করছে আপনার থেকে, ও কিন্তু ডিস্ট্রাকটিভ নয়। আচ্ছা, বাচ্চারা আমি দেখেছি যে মোটামুটি 3-4 বছর অব্দি ডাইনোসর মোডে থাকে, দাঁত শিরশির করে যা দেখতে টিভিং হলে দাদা জার্মান শেপার্ড বলুন, যে কোনো ডগ বলুন, যে কোনো বাচ্চা বলুন, আপনি ওদের ওটা করতেই হবে। এটা কতদিন, 4 বছর? না না, ওটা আপনার জাস্ট ওই 60 ডেজ থেকে নিয়ে আপনি 90, 120, 150 ডেজ, মানে 5 মাস, 5 মাস ধরে রাখুন। ওর মধ্যে আস্তে আস্তে করে, ওই জন্য তো আপনি যত বেশি ওর সাথে সোশ্যালাইজ করবেন, যত বেশি বলবেন যে বাবা না এটা ঠিক নয়, ওদের তো দাঁত তো শুলাবে দাদা, এমনি বাচ্চাদেরই, আমাদের মানুষেরই বাচ্চাদের দাঁত শুলাতে ইয়ে করছি, তাহলে ওকে তো বলতে হবে যে না এটা ঠিক নয়। আপনি যখন ওই মোমেন্টে বলবেন, ওটাকে গাইড করতে হবে আপনার অন দ্য রাইট ওয়ে। খেলনা দিয়ে দিন, খেলনা দিয়ে ওর সাথে খেলুন, ও ভাববে যখনই আমার দাঁত শুলে তাহলে আমি খেলি। 5-6 মাস বয়স থেকে 3 বছর বয়স অবধি যদি কোনো বাচ্চা মানে মনে করো মুখে আঙুলে যে কামড়াচ্ছে না, কিন্তু ফিল নিচ্ছে, মানে হোয়াট দে আর ট্রাইং টু সাজেস্ট, নিবল করে দাদা, ওটা নিবল করে, মানে অনেক সময় দেখবেন আপনি যখন ওর মানে পেটে আদর করছেন, বা যখন আপনাকে বেলি পুরো শো করে দিচ্ছে, আপনি পেটে হাত বুলাচ্ছেন আদর করছেন, ও আপনাকে করছে, তো দ্যাট ইজ দ্য লাভ রেসিপ্রোকেশন। একদম একদম। তো ওটাকে অনেকে মিসআন্ডারস্ট্যান্ড করে, কিভাবে বুঝবে বলো, ও কথা বলতে পারে না, আর আমাদের নিজের মত আমাদের মতো। এবার ধরুন দাদা আপনি বললেন 60 দিন বয়সে আপনি গোল্ডেন রিট্রিভারটাকে আনলেন, গোল্ডেন রিট্রিভারটা ছেলে, আমি মানছি ছেলে এনেছেন, একটু বেশি ডান পিটে, ঠিক আছে, দৌড়ঝাঁপ করছে, আপনি কি করলেন, ওর মুখের ভেতর হাত দিয়ে ওর খেলাচ্ছেন, তো ইটস একদমই না। ও কি মনে করছে আপনি হাতটা দিয়ে, এবার ধরুন আপনার পরিবর্তে অন্য কেউ হাতটা দিল, ও তো কামড়ে দেবে, রাইট। ওর কাছে খেলা হচ্ছে আপনি যা নিয়ে খেলবেন, যে ইন্টেন্সিটি নিয়ে খেলবেন, ও সেই ইন্টেন্সিটি নিয়ে খেলবে। আপনি যদি ওকে মানে আপনি ঘরে ঢুকছেন, ও আপনাকে গিয়ে লাফিয়ে পড়লো, আপনার আমার বাচ্চাটা করতো এক এক সময়, তারপর আমি বললাম বাবা আমি করলেই, আমি আসলেই করবে, কিন্তু অন্য কেউ আসলে করবে না, ওকে দিনের পর দিন বোঝাতে বোঝাতে তারপর আমি যখন আসি তখনই করে, ন্যানি আসলে হয়তো তখন করলো। এবার আপনি ভাবুন, আমি নিজে 5'11",
আমার জার্মান শেপার্ড বাচ্চা যদি দাঁড়ায় অলমোস্ট 6 ফিট হয়ে যায়, ও যদি এসে আপনাকে এরকম ভাবে হাত দিয়ে করে, আপনি তো পুরোপুরি হুমড়ি খেয়ে পড়ে যাবে। এবার যদি আপনি গেস্ট হন, আপনি তো ভাববেনই তো আমাকে কামড়াতে আসছে, কিন্তু ও তো আপনাকে গ্রিট করতে যাচ্ছে। রাইট। তো এই গ্রিটিংস গুলো, এই ম্যানারিজমস গুলো তো একমাত্র পেট প্যারেন্টসরা যদি প্রথম দিন থেকে না ইয়ে করেন, সেগ্রিগেশন করেন বা ক্লাসিফাই না করে ইয়ে করেন, তাহলে তো বাচ্চাটার দোষ নেই বাবা। 4-5 বছর তো অনেক পর হয়ে গেল, আপনি 5 বছর ধরে একটা অভ্যাস করিয়ে দিলেন, করিয়ে দিয়ে আপনি বলছেন না বাবা দিস ইজ নট রাইট। দোষটা কার? তা আপনার, আমার। আচ্ছা, আমাদের গোল্ডেন রিট্রিভারটা মনে করো ঠান্ডার দিনেও মানে হি উড ওয়ান্ট এসি, মনে করো এই দিয়ে ওই দিয়ে কোনোভাবে বোঝাতে চাইবে যে ভাই এসিটা প্লিজ চালাও, এটা নর্মাল। একদম বাবা। ওর যা যা আপনি চিন্তা করুন, একটা গোল্ডেন রিট্রিভারের গায়ের যা ফার রয়েছে দাদা, আপনার গায়ে যদি সেই ফার থাকতো, মানে জাস্ট সাপোজ, আপনি কি বলতেন না এসিটা চালাতে? মানে মনে করো মানে ঠান্ডা, ভালো ঠান্ডা, বাট হি উড স্টিল ওয়ান্ট এসি, যে ভাই চালা চালা এসি তো চালা। ওর কাছে তো অপটিমাম টেম্পারেচারটা মানে ঠান্ডা, এসি, তারপর ওর বডি হিট, বডি ফার সবকিছু মিলিয়ে মিশে দেন হি ইজ ওয়ার্ম এন্ড কোজি। মানে এদের জ্বর হওয়ার কোনো চান্স পাচ্ছি, মানে ইটস ন্যাচারাল। একদমই তাই দাদা। জ্বর হওয়ার চান্স কখন আছে? যখন আপনি ধরুন 2-3 ঘন্টা ধরে মানে নট মানে আমি ট্রপিক্যাল ক্লাইমেটে বলছি না, ধরুন ঠান্ডার সময় বরফের জায়গায় আপনি ঘুরতে গেছেন, আইস সে লেকে আপনি নিয়ে চোবাচ্ছেন 2-3 ঘন্টা, ওরও ভালো লাগছে, আপনিও ইয়ে করছেন, তো হাইপোথার্মিয়া হয়ে যাবে ওর, তখন তো ওর ঠান্ডাটা লাগবে। ওকে, তো আমি গোল্ডেন রিট্রিভার নিলাম, আমি ওকে খাওয়ালাম, আমি ওর ভ্যাকসিনেট করালাম, আমি ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করালাম, আমি সুপার নিভিল করালাম, আমি ওকে মোটামুটি হালকা ফুলকা ট্রেন করালাম। কি সাপ্লিমেন্টস কখন দেওয়া উচিত? সাপ্লিমেন্ট দাদা আমাকে যদি জিজ্ঞেস করেন, সাপ্লিমেন্ট অ্যাটলিস্ট লিভার ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? লিভ 52 এন্ড সেটাও আপনার হিউম্যান গ্রেড। আমি যদি বলি আপনি তার বদলে ইয়ে দিন, কুমড়োর বিচি আপনার শুকিয়ে ওটাকে গুঁড়ো করে। আরে লোকে বলবে যে আমার সফিস্টিকেটেড পার্সোনালিটি, না আমি বাবা। কুমড়োর বিচি কিভাবে দেবো? আই উড ফিড ইউ লিভ 52। না দাদা, এটাই তো প্রবলেম, আমাদের এটাই প্রবলেম দাদা। আমরা চোখের সামনে যেটা আমাদের দেখানো হয় আমরা সেটাই মানে অন্ধের মতো ফলো করি। তারপর যখন ওই লিভ 52 খেয়ে যখন লিভারের ওষুধ মানে কাজ করছে কি করছে না, 8 বছর বয়সে গিয়ে আমার বাচ্চাটা লিভার মানে ফেলিয়ার হয়ে মারা যাচ্ছে, তাহলে আমি তখন কি রিয়েলাইজ করলাম আমি লিভ 52 দিয়ে কি করলাম? এটা আমাদের ওটাই প্রবলেম না, যে উই হিউম্যানস উই ওভার আন্ডারস্ট্যান্ড। আমি বলবো যে তাহলে আমি গোল্ডেন রিট্রিভার কেন, আমি পারিয়া মানে লেডি নেড়ি হ্যাঁ, হ্যাঁ। পারিয়াই ডগ বলে, আমি তাদেরকে নিয়ে কুমড়োর ঘ্যাট খাওয়াবো, কুমড়োর বিচি খাওয়াবো। কুমড়োর বিচিটা আমি এই কারণে বললাম আপনাকে, যেটা আমাদের প্রকৃতি দিচ্ছে বা নেচার যেগুলো দিচ্ছে আমরা সেগুলোকে আপনার মনে করো নেবে না, ধরে নাও যে হ্যাঁ। টাইম কনস্ট্রেন্ট আছে, হ্যান আছে, ত্যান আছে, কোনো একটা নিড আছে, লিভ 52 ইজ ফাইন হিউম্যান গ্রেড যদি, সবাই তো দিচ্ছে দাদা। তাহলে হয়তো খেতে তো ইটস হবেই। ওয়ার্কেবল, রাইট? হ্যাঁ, মানে when there is no solution and that is the sole solution. বাট এট দ্য এন্ড অফ দ্য ডেজ দাদা, যদি আমি সেরকম মনে করি আই নিড টু মেক টাইম ফর গ্রাইন্ডিং দোজ পাম্পকিন সিডস। আচ্ছা, মনে করো যে লিভ 52 আছে, হ্যাঁ। আমি আগেন আই ডোন্ট এন্ডোর্স দিস ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাকে আমি চিনি বুঝিয়ে দিয়েছি, খারাপ এখনো পর্যন্ত হয়নি, বাট আই এম নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ব্র্যান্ড, ঠিক আছে? অ্যাজ আ ডিসক্লোজার, মনে করো তুমি তোমার স্টোরে আছে এতগুলো মেডিসিন সাপ্লিমেন্টস আছে, লিভ 52 কেউ জানে না, কুমড়োর ঘ্যাট বা যাই হোক বীজ সে দেবে না, ইজ দেয়ার এনি মেডিসিন যেটা ফিট করা যেতে পারে বা সাপ্লিমেন্টস এর পরিবর্তে? সেখানে ডাক্তাররা তো প্রথমে আপনাকে লিভ 52 বলবে, অ্যাজ বিকজ দিস ইজ আ হিউম্যান গ্রেড মেডিসিন, আপনি লিভ 52 নিয়ে যাচ্ছেন। বাট এট দ্য সেম ডে ইফ ইউ আস্ক মি, আই উইল বি টেকিং দ্য লিভ 52, আই উইল বি ফিডিং দ্য বাচ্চা লিভ 52, but at the same point I will be making the pumpkin seeds also and grind them, as because লিভ 52 এর মধ্যে যে ন্যাচারাল জিনিসগুলো আছে সেটা কিন্তু নেই দাদা। ও আপনাকে মানুষের পেটের আপনার লিভার কিরম ভালো থাকবে সেটা ইয়ে করে দিচ্ছে, বাট প্রকৃতি আমাকে কি দিচ্ছে সেটা তো আমি জানি। কুমড়োর বিচিটা যদি আমি শুকিয়ে আমি গ্রাইন্ড করে দিই, ওর পটি ভালো হয়ে যাবে, ওর ডাইজেশন ভালো হয়ে যাবে, ওর ফার ভালো হয়ে যাবে, সেটা কিন্তু আপনার লিভ 52 করে দিচ্ছে না। তুমি কেমিস্ট্রিতে এত ভালো, তুমি ফর্মুলেশনে এত ভালো, ফাইন্ড সামথিং, ডু সামথিং অ্যাবাউট ইট। করবো দাদা, ইটস আ ম্যাসিভ মার্কেট, রাইট? আগামী মানে ইটস ইন প্রসেস, আস্তে আস্তে করে এগোতে পারলে নিশ্চয়ই এগোবো। আচ্ছা, মনে করো স্টোরে যে তোমার 100+ কাস্টমার্স আসে, Okay. তাদের মধ্যে সবচেয়ে কমন ট্রেটস কি? রেনাল ইস্যুস, কিডনি অনেক সময় দাঁত থেকেও হয়। হুম। আমরা এটা জানি না যে আফটার ফিডিং আওয়ার ডগস বা বাচ্চা যাই বলুন,
ওদের দাঁত মাজাতে হয় একটা সার্টেন এজের পর। আপনি 4 ইয়ার্স ধরুন বা 3.5 এর পর। আমি বলছি না তার আগে করতে হবে না, তার আগে তো প্রত্যেক দিন করতে হবে। আমরা নিজেরা যেরকম দাঁত মাজি, ওদেরকেও দাঁত মাজাতে হবে। আপনি ভাববেন যে এই জার্মান শেপার্ডকে আমি প্রতিদিন কি করে দাঁত মাজাবো, ওটা করতে হবে। ওদের দাঁতগুলো যদি ভালো থাকে, ওদের লনজিভিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। গেঞ্জিভাইটিস হতে পারে, মাড়িতে ইস্যু হতে পারে। ওর যদি ঠিক মতো খেতেই না পারে, তাহলে আগামী দিনে তো ওর প্রবলেম হবে। আর মানে হোয়াট ইজ দ্য রাইট এজ অর টাইম ফর মেটিং? ফিমেলসদের জন্য দাদা আপনার 24 months, 18 to 24 months, আচ্ছা, অ্যান্ড মেলস অলসো। মানে এটা না করালে কিছুই না। মানে অনেকে বলে না এই কিছু তকলিফ নেই, কিছু হচ্ছে না। ওদের হরমোনাল চেঞ্জেস হয়, ফলস প্রেগনেন্সি হয় অনেক সময় ইন ফিমেলস, লাইক দে উড বি ল্যাকটেটিং। কেননা ওদের হরমোন, ওদের শরীর তখন বলছে যে ইউ নিড টু বিয়ার আ চাইল্ড, বাট ইউ আর নট লেটিং দেম ডু সো। সো লাইক অল ডিপেন্ডস অন হিউম্যানস। মানে এই ম্যাচ মেকিং এও 100% কম্প্যাটিবিলিটি হ্যান ত্যান দেখতে হবে। অবভিয়াসলি দাদা, মানে আমি যেটা মানুষের ক্ষেত্রে বললাম, সেম অ্যাপ্লাইজ টু দ্য আওয়ার বাচ্চাজ অলসো। মানে আপনি কি চাইবেন আপনার মেয়ে কারোর সাথে সহবাস করে আসুক যার অলরেডি এই অসুখ রয়েছে? তো আপনার যে বাচ্চাগুলো, মানে যে আপনি যে গ্র্যান্ড প্যারেন্ট হবেন, বা তো সেই বাচ্চাগুলো তো সেই ডিজিজ গুলো দে উইল বি বিয়ারিং দ্য ডিজিজ অ্যান্ড দেন বর্ন। তাহলে তো আমার জেনে নেওয়া উচিত যে আমার বাচ্চার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কি আছে। ভাই আমাকে আগে দেখাও ব্লাড টেস্ট, কি ভ্যাকসিনেশন, কি ব্লাড লাইন, কি খাচ্ছে, কতদিনের কি আমি আগে জানতে হবে ভাই। তারপর আমি তো আমার মেয়েকে তোমার কাছে নিয়ে যাব বা ছেলেকে নিয়ে যাব। মানে কিভাবে কোনো জানার প্রসেস আছে? হ্যাঁ, ব্লাড লাইন জানতে হবে দাদা। আপনাকে ব্লাড টেস্ট করাতে হবে, ওর ভ্যাকসিনেশন কার্ড দেখতে হবে পুরোপুরি। ওর দরকার পড়লেও ডাক্তারকে ফোন করে, মানে আমি যদি বলেন, আমি ডাক্তারকে ফোন করে ওর পুরো হিস্ট্রি আমাকে জানতে হবে, কাচ্চা চিট্ঠা জানতে হবে পুরো একদম। মানে ডগ ডিউ ডিলিজেন্স উড অলসো বি একদম 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 দাদা। ডগ ম্যাচ মেকিং আপনি বলতে পারেন। স্টার্টআপ দেখছিলাম, ইটস ইনটু ডগ ম্যাচ মেকিং। হ্যাঁ, আচ্ছা তো যে অনেকে মনে করো ওই আমার সেম গোল্ডেন রিট্রিভার আছে, আমি ওকে বেরোলাম, মুখে মাস্ক পরানোটা কি উচিত না অনুচিত? দাদা আপনার গোল্ডেন রিট্রিভারকে যদি আপনি ছোটবেলা থেকে মাস্ক পরানো, মাস্ক দাদা তাদেরকেই, মানে আপনি একটা ছোট্ট কথা বলুন, এখন করোনা চলছে নেই বা করোনা চলছে, আমরা নিজেরা মাস্ক পরতে তখন করছিলাম না। আপনি কি করে এক্সপেক্ট করেন যে আপনার বাচ্চার মুখে এত বড় একটা মাস্ক, মানে সেটা কখন দাদা? মানে ধরুন আপনার রটওয়াইলার রয়েছে, আপনার রটওয়াইলার সেরকম চেহারা, তাগড়া চেহারা, আর বাইরে যা বাচ্চাগুলো রয়েছে তারা মানে চিনি কোম্পানি, ঠিক আছে? তখন আপনি নিয়ে করলেন যে না ভাই আমি আমার বাচ্চাকে আগে ঠিক রাখি, তখন আপনি ডগ পার্কে যখন যাচ্ছেন আপনি মাজল পরিয়ে রাখুন। কিন্তু আপনি যখন নিজে আপনার বাচ্চার সাথে বেরোচ্ছেন তখন কেন মাজল পরিয়ে রাখবেন? তো আপনার মুখের সামনে মাজল পরিয়ে রাখলে আপনার কেমন লাগবে? আপনি নিজে যে মাস্কটা পড়ছেন, আপনি তো নিজেই নিঃশ্বাস নিতে পারছেন না। তো ওর সামনে যদি এরকম একটা অবস্ট্রাকশন থাকে, ও তো মুভমেন্ট বলুন দাদা, দিনের শেষে সবাই স্বাধীনতা চায়। একটা বাচ্চা যখন বেরোচ্ছে আপনার সাথে, ও যদি স্বাধীনভাবে গন্ধই না শুকতে পারে, তাহলে কিসের? আচ্ছা, মানে ব্রাশটা তো বুঝলাম, এই মাস্কের আপনাকে একটা ছোট্ট ইনপুট দিয়ে রাখি, এই বাচ্চাদের আমাদের ধর্মের কত বড় রোল। এই বাচ্চারা কাল ভৈরবের বাহন হয়। কাল ভৈরব যদি আপনি জানেন, কাল ভৈরব শিবের অবতার, মানে একটা অবতার না, সরি, হ্যাঁ অবতারই। তো সেখানে আপনি এই বাচ্চাদের লাথি মারছেন, রড মেরে ফাটিয়ে দিচ্ছেন, অ্যাসিড খাইয়ে দিচ্ছেন, ব্লু, এখন অনেকে ব্লু রঙের বটল ঝুলিয়ে দেয়। আই ডোন্ট নো দ্য সায়েন্স বিহাইন্ড ইট, লজিক আমি বুঝি না। তো ওরা ভয়ে যাচ্ছে না, তো আপনি কার ক্ষতি করছেন দিনের শেষে? আপনি যদি আপনার নিজের ধর্মটা জানেন, যুধিষ্ঠিরের সাথে এরকমই ধর্মই কিন্তু আপনার কুকুর বেসে গেছিল। সে তখন অশ্বত্থামা হতইতি গজ বলেছিল বলে তাকে নরকটা দেখতে হয়েছিল। তো সেরকম দাদা আপনি যেরকম ভাবে করবেন, আপনি নিজের ধর্মকেই ভালো করে জানেন না, আপনি অন্যের ধর্ম পেছনে ছুটে চলেছেন। আগে নিজের ধর্মটাকে জানুন। কেরালায় মন্দির রয়েছে যেখানে যে ছোট্ট বাচ্চা, সদ্যজাত বাচ্চাগুলোকে নিয়ে পুজো করিয়ে তারপর বাড়িতে ঢোকানো হয়। ওরা করছে, আমরা করলে দাদা, মানে আমরা তো জানি না, প্রথমত করি তো নাই। আপনি নিজে যা খাচ্ছেন, আজকে যদি সব যা আপনার পাড়াতে যে বাচ্চাগুলো রয়েছে, আপনি যদি আপনার বাড়ি থেকে, আপনার পাশের বাড়ি থেকে যদি একটা রুটি, দুটো ভাত, একটু চিকেন, একটু যা ফেলে দিচ্ছেন আপনারা, যদি দেন না, এভরি স্ট্রে উইল বি হ্যাভিং অ্যাটলিস্ট ওয়ান টাইম অফ মিল
in their tummy. হাউ অ্যাবাউট দিস নখ কাটা কখন করা উচিত? নখের দাদা ব্যাপারটা হচ্ছে আপনার ওদের একটা কার্টিলেজ থাকে, প্রথম দিকটা আপনার জাস্ট যে সাদা অংশটা ওইটুকুই কাটতে হয়। ওটা যখনই যখন কাটবেন যে না পায়ে মানে চান করিয়ে নখ ভিজে আছে তখন কাটবেন দাদা। হট করে দাও তোমার পাটা আমি নখ কাটি, ও কেন দেবে আপনার হাত? ও মুডেই নেই। মানে হাউ অ্যাবাউট মা ষষ্ঠীর বাহন? আমরা তো এতক্ষণ ডিসকাস করছিলাম এই নিয়ে, মানে বেড়াল? আপনার বাড়িতে যদি বেড়াল জন্মগ্রহণ করে বা বেড়াল যদি বাচ্চা দেয়, ইউ আর ব্লেসড। ওকে, অ্যান্ড আই এম নট মানে রিলিজিয়াস পার্সন, বাট এট দ্য সেম টাইম আমি মহাদেবের ভক্ত। কিন্তু আমি এইটুকু নিজের আমি হিস্ট্রি এবং নিজের রিলিজিয়নটা এইটুকু জানি দাদা। দেয়ার তো মানে একটাই ডিফারেন্সিয়েটার ইজ দে আর ভেরি সেলফিশ, মানে ভিজাভিস টু আ ডগ আ বেড়াল ইজ ভেরি ভেরি সেলফিশ। কেন বেড়াল বেড়াল আপনাকে জায়গা দেয় না, and way more intelligent. বেড়াল আপনাকে জায়গা দেয় না। এটাই হচ্ছে বেড়াল আর ডগস এর মধ্যে ডিফারেন্স। ডগ আপনাকে জায়গা শুধু দেবে না, ওকে বলবে বাবা আমার জায়গাটা তুমি নাও, Right. রাইট? বেড়াল আপনাকে কেন জায়গা দেবে? না মানে থিঙ্কিং প্রসিডিওর পুরো আলাদা। আপনি যখন বাচ্চাটাকে খাবার দিচ্ছেন, বেড়ালের বাচ্চাটাকে খাবার দিচ্ছেন, আমার নিজের বাড়িতে বেড়াল রয়েছে, আমার নিজের কোম্পানির একটা নাম যে মিকা, সে অনামিকা তার নাম। Right. সে আবার ছেলে বেরিয়ে গেছিল বলে তার মিকা নামটা নিয়ে আমি কোম্পানিটা ফর্ম করেছিলাম। তো তাকে যখন আমি খাবার দিতাম সে মনে করছে যে ও বাবা খাবার দিতে এসছে, উদ্ধার করে দিচ্ছে। ঠিক আছে, তো দ্যাট ইজ আ ক্যাটস অ্যাটিটিউড। তো হি অর শি উড বি দ্য প্রিন্সেস অর দ্য প্রিন্স অফ দ্য হাউস। অ্যাটিটিউড এই প্রবলেম। হ্যাঁ, তো ডগস এর তো এই বাচ্চাদের তো অ্যাটিটিউড নেই। বাট সামহাও মনে করো ক্যাটস মানে পোষা ইজ ওয়ে ওয়ে ইজিয়ার দ্যান আ ডগ, রাইট? আপনি যদি সেদিক দিয়ে কথা বলতে যান দাদা, আজকে তো এই ডগ ফুড বা এ তো World War II এর ওখান থেকে এসছে। তখন আপনার কি হতো, এই জার্মান শেপার্ড গুলোর বাচ্চাগুলোর গায়ে অ্যান্টি ট্যাঙ্ক লাগিয়ে ঢুকিয়ে দিত। তো ওদের তো খাবার দিতে হবে, তো রান্না করার জন্য সেই সময়টা নেই। তখন এই কিবলস গুলো ইন্ট্রোডিউস হয়েছিল। অ্যান্ড আফটার World War II দেন ইট টুক আ ম্যাসিভ থিং কে ভাই রান্না করবো না, এ খাইয়ে দাও। রান্না করবো না, শর্টকাট দাও। আজকে আপনার খিদে পাওয়ার পেয়েছে, আপনি 2 মিনিটে ম্যাগি খেয়ে নিলেন, আপনার পেশেন্স কিন্তু ওই 2 মিনিটেরই হয়ে গেল। কিন্তু আপনার ওই 2 মিনিট থেকে 2.5 মিনিট 3 মিনিটে যদি আরো কিছু ভালো খাবার পেতেন আপনি, সেটা আপনি খাচ্ছেন না। তো লসটা কার হচ্ছে দাদা? মনে করো এই ডগ সম্বন্ধে আমরা বাচ্চাদের সম্বন্ধে আমরা তো ডিসকাস করছি, এনি মিথস দ্যাট ইউড লাইক টু বাস্ট? লোম যদি পেটে যায় মানুষের, মানে অনেকে আছে না যে কুকুরের লোম পেটে গেলে হ্যান ত্যান। আই ইট, লিভ, ব্রিথ, এই আমার গায়ে দেখতে পাচ্ছেন আপনি, ঠিক আছে? যার অসুবিধা আছে দাদা, তার সারা জীবন অসুবিধা থাকবে, এবং যার অসুবিধা নেই তার কোনোদিনও অসুবিধা হবে না। এটা আমাদের জন্য আমি অলংকার বলে মনে করি। দিস অ্যাজ এনি পেট প্যারেন্টস উড সে, দিজ আর লাইক প্রাইসলেস। আজকে যখন বাচ্চাটা থাকবে না, আমি আপনার সাথে বসে এই কথাগুলো বলছি, আমি বাচ্চাটার গায়ের লোমটা আমার নিজের গায়ে রয়েছে। দিস ইজ আ প্রাইসলেস মোমেন্ট ফর মি। তো আমি যদি মনে করি এটা নোংরা, তাহলে তো দাদা বাচ্চা আনাই উচিত না। আনবেন না বাড়িতে প্লিজ। এই বাচ্চাগুলোকে কষ্ট দেবেন না। এরা যেখানে আছে ভালো আছে, এদের বাড়িতে এনে কষ্ট দেবেন না। আর যদি পারেন তাহলে যে বাচ্চাগুলো বাইরে ঘুরছে একবেলা করে খাবার দিবেন, অনেক অনেক আশীর্বাদ পাবেন। বিশ্বাস করুন, মানুষকে যতটা না ফিড করে আপনি, মানে ধরুন আপনি কোথাও গিয়ে কোনো রিলেটিভকে নিয়ে গেলেন, কোনো ইয়ে করলে, সে একটা ছোট্ট কথা বলি, ধরুন আজকে আমার দাদু মারা গেল, তার বাৎসরিক কাজে বা শ্রাদ্ধে রিলেটিভসরা এসছে, তারা বলছে শুক্তোতে নুনটা কম হয়ে গেল। দিনের শেষে আপনাকে শুনতে হবে, আমাকে শুনতে হচ্ছে। তো তার থেকে ভালো না ভাই 50টা 100টা বাচ্চাকে খাইয়ে দাও বাইরে। ও তো তোমাকে যে আশীর্বাদটা করবে, তুমি তো কোথায় ভগবানের কাছে পৌঁছে যাবে। তো ওটা ডাইরেক্টলি হিট করে না। আচ্ছা, মনে করো আইসক্রিমের কথা তখন বললে, এমনি ডগকে সুইটস, ডেজার্ট বা মিষ্টি দেওয়া উচিত? আপনি মাঝে মধ্যে একটা জিনিস আছে কল্ড ক্যারব। ক্যারব হচ্ছে আপনার কোকোয়ার সাবস্টিটিউট। ক্যারব পাউডার ইজ গুড ফর ডগস। অ্যাপার্ট ফ্রম দ্যাট নাথিং। আপনি চকলেট দেবেন না, চকলেট ইজ পয়জন। আপনি গ্রেপস দেবেন না। ফ্রুটস দিন, আপনি সিজনাল ফ্রুটস, আম দিন, কিন্তু খুব লিমিটেড পোর্শনে, কারণ ওর মধ্যে সুগার এত থাকে, ওদের কৃমিতে এফেক্ট করবে, মানে ভালো করতে গিয়ে আপনি খারাপ করে ফেলবেন। আপনি শশা দিন,
আপনি ওয়াটারমেলন দিন। আমাদের জিএসডিটার ফেভারিট ফুড ওয়াজ টমেটো, মানে হি ওয়াজ অ্যাবসলিউটলি ম্যাড অ্যাবাউট টমেটো, মাংস ছেড়ে দেবে আর টমেটো খাবে। ইভেন আপনার অনেকে জানে না যে মানে রেড ক্যাপসিকাম মানে রেড বেল পেপার্স এন্ড ইয়েলো বেল পেপার্স আর ভেরি গুড ফর ডগস। এই বাচ্চাদের জন্য মাঝে মধ্যে সিজনাল একটুখানি টেস্ট ওদেরও তো দাদা আপনি ঘ্যাট কতদিন খাওয়াবে। বাট ইমাজিন I mean, a royal something, a royal breed, hell bent about a tomato. এটা তো দাদা এই মিউটেশনটা তো এখানে হয়েছে, ভারতবর্ষে হয়েছে। ওর বাবা বা ওর দাদু হয়তো টমেটো খেতে ভালোবাসতো, ওর মার সাথে সেটা জিনটা হয়ে এখানে এসছে। অবভিয়াসলি আপনি সাইবেরিয়ার কোনো অ্যালাস্কান ম্যালামুট বলুন বা একটা হাস্কিকে বলুন, আপনি যদি রুই মাছ দেন ও কি খাবে? কিন্তু রুই মাছটাও খেতে শিখেছে এই ভারতবর্ষে এসে। তো ও তারপরে জেনারেশন গুলো এখানে খেতে শুরু করে দিয়েছে। আর এখন সবই আপনার এদেশেই আছে দাদা, খুব কম ইয়ে আছে যে বাইরের থেকে পুরো মানে ইম্পোর্টেড ব্লাড লাইন যে বলে, হ্যাঁ ওর দাদু কি তার বাবা হয়তো ওখান থেকে এখানে এসে তারপর এখানেই থেকে গেছে, মানে ওই ব্লাড লাইনটা এইভাবেই ফ্লো করছে, তারপর বাচ্চাটা আপনার কাছে আসছে। আচ্ছা, আমার লাস্ট প্রশ্ন, ওকে, তোমার ফোন নাম্বার এন্ড তোমার স্টোরের নাম কি এন্ড কি কি পাওয়া যায় যদি সামনে বলো। আমার ফোন নাম্বার আমি পরে বলছি। আমার স্টোর রয়েছে আপনার করোনা মেট্রো, যেটা আপনার 1955-56 প্রথম আপনার নিউ মার্কেটে শুরু হয়, তারপর আস্তে আস্তে অনেক এক্সপ্যান্ড করে। করোনা মেট্রো রয়েছে আপনার বাইপাস ধাবার পেছনে, যেখানে আপনার ফুড মেডিসিনস থেকে শুরু করে যাবতীয় পোষ্যদের জন্য যা যা লাগে তাদের সামগ্রী, আপনার অ্যাক্সেসরিজ থেকে শুরু করে শ্যাম্পু পারফিউম যা বলবেন, মানে ফ্রম এ টু জেড, সেটা আপনি করোনা মেট্রোতে পেয়ে যাবেন। এবং আমি যে স্টোরের যে কো ওনার, তার এক্সপিরিয়েন্স আমি এটুকু বলতে পারি, আমি যা গল্প বা যা যতটুকু শেয়ার করলাম তার 45 ইয়ার্স বেশি। তো আপনি নিজেই এবার ইয়ে করে নিতে পারেন যে কিরকম স্টোর বা কি তার এক্সপিরিয়েন্স, আর আমরা কিভাবে এই বাচ্চাদের জন্য কাজ করতে, মানে উইদাউট এনিথিং, মানে ব্যবসা পরে আসে, আমরা ভালোবেসে বাচ্চাদের জন্য ইয়ে করি। তো সেখানে কোনো রকম কার্পণ্য, কোনো রকম কম্প্রোমাইজ আমরা করি না। তো আমি বেসিক্যালি একখানা হেল্প ডেস্ক, হেল্পলাইন বা একখানা ইনফ্যাক্ট ডিকশনারি, মানে অনলাইন ডিকশনারি বানাতে চেয়েছিলাম, যেখানে যদি আমার বা আপনাদের কোনো প্রবলেম হয়, এই পডকাস্টটা দেখে অন্তত ফার্স্ট লেভেলের চিকিৎসা হোক, ডায়াগনোসিস হোক বা মনের রিলিফ হোক, সেটা যাতে পাওয়া যেতে পারে। আজকে এখানে মানে ব্যবসায়িক কিছু ছিল না, প্রতি সপ্তাহতেই আপনারা জানেন যে আমি আজ পর্যন্ত পডকাস্ট করে এসেছি, কিন্তু অ্যাজ আই সেড যে আই এম ভেরি ভেরি প্যাশনেট অ্যাবাউট ডগস, পেটস। ইনফ্যাক্ট আমার চেয়ে বোধি অনেক অনেক বেশি প্যাশনেট, ওর কথাবার্তাতেই সেটা স্পষ্ট। আই হোপ আজকের পডকাস্টটা আপনাদের ভালো লাগবে, অ্যান্ড যদি কোনো প্রবলেম হয় তাহলে হি শুড বি কন্ট্যাক্টেড, কারণ ও আমার আপনার চেয়ে অনেক অনেক বেশি প্যাশনেট, যেটা আমার মনে হয় সবচেয়ে বেশি ম্যাটার করে। ভালোবাসাটা ভেতর থেকে আসে, জোর করে তো হওয়া যায় না। যাই হোক, আর বাড়াবো না, আমার নিজের আজকের পডকাস্টটা করে খুব ভালো লাগলো। নেক্সট উইক আগেন আরেকজন পার্সোনালিটিকে নিয়ে আসবো টু ডিসকাস বিজনেস অ্যান্ড আদার থিংস। গুড নাইট, টেক কেয়ার, থ্যাংক ইউ।